অ্যাচিভমেন্ট ব্যাংজব আয়োজিত ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ত্রয়োদশ ক্লাস এবং ডিসক্রিট ম্যাথের সেকেন্ড ক্লাস। এরই সাথে সাথে আমাদের ডিসক্রিট ম্যাথ অংশটুকু শেষ হয়ে যাবে। আমরা ডিসক্রিট ম্যাথের প্রথমে পড়েছিলাম পারমুটেশন এবং কম্বিনেশন। বিশেষত কম্বিনেশনের রুলসগুলো এখনকার ক্লাসে খুব বেশি ব্যবহৃত হবে। আমাদের আজকের টপিক প্রবাবিলিটি এবং এরপরে আমরা পড়ব নাম্বার থিওরি। এবং প্রবাবিলিটি অংশে মূলত এই কি বলবো যে কম্বিনেশনের অংশটুকু কিন্তু লাগবে। অর্থাৎ তোমরা এই ক্লাসটি করার আগে অন্তত কম্বিনেশনের অংশটি অর্থাৎ লেকচার 13-12-তে থাকা কম্বিনেশনের অংশটি তোমরা কিন্তু দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস এবং আমাদের আজকের টপিক প্রবাবিলিটি। এই কথাটা বললে আমাদের শুরুতেই একটা কথা মাথায় আসে, প্রবাবিলিটি কাকে বলে, প্রবাবিলিটি জিনিসটা কি। প্রবাবিলিটি সম্পর্কে বলা হয় প্রবাবিলিটি হচ্ছে এমন একটা নাম্বার, সেটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত থাকে। আসলে প্রবাবিলিটিকে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি এবং তোমরা জানো এই প্রবাবিলিটির মূলত 3টা ডেফিনেশন আছে। প্রথম যে ডেফিনেশনটা সেটাকে আমরা বলি ক্লাসিক্যাল ডেফিনেশন বা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এর সেকেন্ড ডেফিনেশনটাকে বলি আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন এবং স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন বা ইম্প্যারিক্যাল ডেফিনেশন, এবং তৃতীয় ডেফিনেশনটাকে আমরা বলি অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। আমরা সেকেন্ড দুটো ডেফিনেশনে যাব না, আমরা শিখব প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বা ক্লাসিক্যাল ডেফিনেশন, যেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল প্রবাবিলিটি। আজকে আমরা যে প্রবাবিলিটি একটা পড়বো, যেটাকে বেসিক প্রবাবিলিটি বলা হয়, সেটি মূলত আসলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। এবং আমরা এই ক্লাসিক্যাল প্রবাবিলিটি নিয়ে এখন বিষয়টাকে ডিল করব। প্রবাবিলিটির ডেফিনেশনটা কি? প্রবাবিলিটি ডেফিনেশনটা হচ্ছে the number of favorable outcome divided by total number of outcome of a random experiment, যেটাকে আমরা বলছি প্রবাবিলিটি। অর্থাৎ এখানে আমাদের ফেভারেবল আউটকামের নাম্বার লাগবে, একই সাথে লাগবে টোটাল আউটকামের নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে এই ফেভারেবল আউটকামটা কি, এবং সেই সাথে একই সাথে আমাদেরকে জেনে নিতে হবে যে আমার এই টোটাল আউটকাম বিষয়টা কি। টোটাল আউটকাম হচ্ছে আমাকে যে টোটাল যে ডেটাগুলো দেওয়া আছে, মনে করো একটা বাক্সে বলা হলো 10টা রেড এবং 15টা গ্রিন বল আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার টোটাল আউটকাম। সেটা হচ্ছে কি সাম অফ অল আউটকামস, এটাকে আমরা বলছি টোটাল আউটকাম। ফেভারেবল আউটকাম হচ্ছে যে আউটকামটা আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেনে যেটা আস্ক করা হয় সেটার আউটকামটাকে বলা হচ্ছে মেইনলি ফেভারেবল আউটকাম। অর্থাৎ পরীক্ষায় আমার কাছে যেটা চাওয়া হয়েছে সেটা হলো ফেভারেবল আউটকাম, আর যে অংশটুকু আমার টোটাল সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকাম। আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি প্রথম দুটো অঙ্কের মাধ্যমে। আমরা 1 নম্বর অঙ্কটা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছি। 1 নম্বর অঙ্কটাতে বলেছে এ জার কন্টেইনস 13 রেড মার্বেল আছে 13টা, 13 রেড মার্বেল অ্যান্ড 7 গ্রিন মার্বেল, এবং গ্রিন মার্বেল আছে আমার 7টা, 7 গ্রিন মার্বেল। দ্য প্রবাবিলিটি দ্যাট এ মার্বেল সিলেক্টেড ফ্রম র্যান্ডম উইল বি গ্রিন ইজ, এখান থেকে যদি আমি র্যান্ডমলি একটা মার্বেল পিক করি সেটা গ্রিন হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে আমরা একটা জিনিস দেখব, এখানে টোটাল মার্বেল আছে 20টা, তাহলে এখানে আমার টোটাল নাম্বার অফ আউটকাম হবে 20, আর ফেভারেবল আউটকাম হবে সেটা যেটা আমার কাছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। এই অঙ্কে জানতে চাওয়া হয়েছে the probability that a marble selected from the random of the jar is green is, তাহলে গ্রিন হচ্ছে এই ক্ষেত্রে আমার নাম্বার অফ ফেভারেবল আউটকাম। তাহলে সেই ক্ষেত্রে এটার প্রবাবিলিটি কত হবে? ফেভারেবল আউটকাম 7, টোটাল আউটকাম 20, so your answer will be 7/20, যেটা করলে হবে 0.35। ঠিক একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটা একটু দেখি। 2 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে in a box there are 8 red, 7 blue and 6 green marble, এবং 6টা গ্রিন মার্বেল আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার টোটাল 21টা মার্বেল আছে, এই ক্ষেত্রে 21টা। প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ নাইদার রেড, অর্থাৎ এটা রেডও হবে না নর গ্রিনও হবে না। তার মানে যদি রেড না হয় গ্রিন না হয় তাহলে কি হবে? তাহলে অবশ্যই সেটা ব্লু হবে। তাহলে এই ক্ষেত্রে আমার ফেভারেবল আউটকাম হচ্ছে ব্লু, যার মান হচ্ছে 7 আর টোটাল নাম্বার হচ্ছে 21। তাহলে এই ক্ষেত্রে আমার প্রবাবিলিটি হবে 7/21, অর্থাৎ 1/3।
অর্থাৎ 1/3 এই জিনিসটাকে আমরা আমাদের অপশনগুলোতে দেখতে হবে যে এটাকে কিভাবে আছে, এটাকে কি দশমিক আকারে ভাঙানো নাকি ভগ্নাংশ আকারে দেওয়া। যেভাবে দেওয়া থাকবে আমরা মূলত সেভাবেই এই আনসারটাকে খুঁজে নেব। আমরা দুটো অঙ্ক দেখলাম, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা এখন কিছু হোমওয়ার্ক দেবো। আমরা স্ক্রলে 3টা অঙ্ক দেখতে পাচ্ছি, 3, 4, 5 3, 4, 5 নাম্বার দিয়ে আমরা 3টা অঙ্ক দেখতে পাচ্ছি। এই 3টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমরা অবশ্যই অঙ্ক করার সময় ফেভারেবল আউটকাম এবং টোটাল নাম্বার অফ আউটকাম এই কনসেপ্টটা যদি তোমরা ধরতে পারো তাহলে ইনশাল্লাহ এই স্ক্রিনের এই 3টি অঙ্ক তোমরা সলভ করতে পারবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকসে, যেটি হচ্ছে আমরা এতক্ষণ যে টপিকসটা পড়লাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি, বাট ইট ইজ কল্ড দ্য ফেয়ার ট্রায়াল। এখন একটা জিনিস শেখো যে ফেয়ার ট্রায়াল ব্যাপারটা কি আর বায়াস ট্রায়াল ব্যাপারটা কি। ফেয়ার ট্রায়াল হলো, তুমি দেখো আমরা যে প্রথম অঙ্কটা করেছি যে বাক্সে রেড বল ছিল, গ্রিন বল ছিল, আমরা কিন্তু কোনো পক্ষপাতিত্ব করিনি। আমরা যখন বল তুলেছি তখন রেড বল তোলারও যে সম্ভাবনা ছিল, গ্রিন বল তোলার সম্ভাবনাটাও কিন্তু একই রকম ছিল। এই জন্য আমরা এই অংশগুলোকে বলি ফেয়ার ট্রায়াল। বায়াস ট্রায়াল হলো কি, আমি যদি এরকম করতাম যে দেখো লাল বল ওঠার সম্ভাবনা গ্রিন বল ওঠার সম্ভাবনার দ্বিগুণ, অর্থাৎ কোনো একটা আউটকামকে আমরা যদি একাধিক ভ্যালু বসিয়ে দিতাম তাহলে এই জিনিসটা তখন আর ফেয়ার ট্রায়াল থাকতো না, তখন এটা হয়ে যেত বায়াস ট্রায়াল। আমরা চলো বায়াস ট্রায়ালের একটা অঙ্ক দেখব। আমি 6 নাম্বার অঙ্কে আমরা বায়াস ট্রায়াল অঙ্কটা আমরা সলভ করে দেবো। 7 নাম্বার অঙ্কটা একটু ছোট অঙ্ক, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক আকারে থাকবে। চলো আমরা 6 নাম্বার অঙ্কটা বোঝার চেষ্টা করি এবং যাতে আমরা 7 নাম্বার অঙ্কটা নিজেরা করতে পারি। চলো 6 নাম্বার অঙ্কটাতে একটু চলে যাচ্ছি। 6 নাম্বার অঙ্কটাতে বলা আছে a special lottery is to be held to select the student who will live in the only deluxe room in a dormitory. আমরা একটা স্পেশাল লটারি করছি যাতে আমরা ডিলাক্স রুমে কেবলমাত্র কিছু লোককে নিয়ে কাজ করতে পারি। There are 100 seniors, 150 juniors and 200 sophomores who applied. অর্থাৎ এখানে আমার সিনিয়র আছে 100 জন, জুনিয়র আছে 150 জন, আর সোফোমোর্স কারা, যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট তাদেরকে বলা হয় সোফোমোর্স হচ্ছে 200 জন যারা অ্যাপ্লাই করেছে। খুব ভালো কথা, এখনো পর্যন্ত এটা কিন্তু বায়াসনেসে যায়নি। পরের লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো। বললো ইজ সিনিয়রস নেম ইজ প্লেসড ইন এ লটারি 3 টাইমস, সিনিয়রের নাম আসতেছে লটারিতে 3 বার করে। ইজ জুনিয়র 2 টাইমস, জুনিয়র আসতেছে 2 বার করে। অ্যান্ড ইজ সোফোমোর্স 1 টাইম, এবং সোফোমোর্স আছে 1 বার করে। তাহলে লক্ষ্য করো এবারে কিন্তু অলরেডি এটাকে বায়াসড হয়ে গেছে, কারণ সিনিয়রদের নাম আসার সম্ভাবনা সোফোমোর্সের 3 গুণ আর জুনিয়রের নাম আসার সম্ভাবনা সোফোমোর্সের 1 দ্বিগুণ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে জুনিয়র, সিনিয়র এবং সোফোমোর্সকে সমান চোখে এখানে দেখা হয়নি। তাহলে এই ধরনের ট্রায়ালকে বলা হবে বায়াস ট্রায়াল। বায়াস ট্রায়ালে আমরা সাধারণত আউটকাম কিভাবে বার করতে পারি, আউটকামগুলো বার করতে পারি। এখানে যে ভ্যালুগুলো থাকে তখন আর সেই ভ্যালুগুলোকে আউটকাম বলা যায় না, তখন স্ট্যাটিস্টিক্সের ভাষায় আমরা এই ভ্যালুগুলোকে বলি ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিগুলোকে তার ওয়েট দিয়ে গুণ করলে যে ওয়েটেড ফ্রিকোয়েন্সিটা পাওয়া যায় সেটি হয় আউটকাম। অর্থাৎ এক্ষেত্রে সিনিয়রের আউটকাম হবে 300, জুনিয়রের আউটকাম হবে 200, সোফোমোর্সের আউটকাম হবে 200। তোমরা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে, জুনিয়রের আউটকামটা হবে 300, যেটা 150 ছিল, আমি 100 লিখেছিলাম। আচ্ছা 300, 200। অর্থাৎ এবার আমরা যেটা পেলাম এটা হচ্ছে আউটকাম। মাথায় রেখো, these are outcome and these are frequency, and what is this is weight. এগুলো কিন্তু খেয়াল রাখবে। তাহলে আমার টোটাল আউটকাম এই ক্ষেত্রে আমি পেলাম 800। এখন আমাকে যদি প্রশ্ন করে তাহলে এই লটারিতে প্রশ্নটা কি ছিল, what is the probability that a senior name will be chosen। তাহলে probability of senior যদি আমাকে বের করতে হয় তাহলে সিনিয়র এই ক্ষেত্রে সিনিয়রের আউটকাম হচ্ছে 300, এটা হচ্ছে আমার ফেভারেবল আউটকাম। সো দিস ইজ 300 is your favorable outcome, and total number outcome 800, so your answer is 3/8। অপশন খেয়াল করবে যে অপশনটাকে ভগ্নাংশে রাখা আছে না দশমিকে রাখা আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। যেভাবে থাকবে সেভাবেই তোমাদেরকে জবাব দিতে হবে। অর্থাৎ আমরা শিখলাম বায়াস ট্রায়ালে
আউটকাম না থেকে যে মানগুলো থাকে তাকে বলে ফ্রিকোয়েন্সি। বায়াসড ওয়েটগুলো গুণ করে আমরা সেটার আউটকাম বের করে আমরা ফেভারেবল আউটকাম এবং টোটাল নাম্বার অফ আউটকাম বের করতে পারি। এই হচ্ছে মূলত আমাদের অঙ্কের প্রসিডিউর। তো এই প্রসিডিউরে আমরা বায়াস ট্রায়াল করতে পারবো। এখন তোমরা হোমওয়ার্ক আকারে 7 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। ঠিক 6 নম্বর অঙ্কটার মতো যদি তোমাদের 6 নম্বর অঙ্কটা বোঝা থাকে তাহলে ইনশাআল্লাহ 7 নম্বর অঙ্কটা তার চেয়েও সহজ এবং তোমরা বাসায় করতে পারবে। আমরা চলে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকসে, যে টপিকসটা থেকে আর্টস ফ্যাকাল্টি প্রত্যেকবার আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন মানেই প্রবাবিলিটির, আর্টস ফ্যাকাল্টির প্রবাবিলিটির প্রশ্ন মানেই হচ্ছে কয়েন টস। আমরা সেই কয়েন টসের অঙ্কগুলো একটু করার চেষ্টা করব। প্রথমে একটু লক্ষ্য করি, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা কয়েন টস করলে আমার রেজাল্ট আসছে হেড এবং টেল। সেকেন্ড বার যখন আমি এই কয়েনটাকে টস করছি তখন আমার রেজাল্ট কি হতে পারে? তখন আমার রেজাল্ট হতে পারে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। অর্থাৎ এটার জন্য আসতে পারে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। অর্থাৎ আমার সেকেন্ড স্যাম্পল স্পেস, আমরা এটাকে এস লিখেছি, যদিও এটাকে এস লেখা উচিত না, এটাকে আসলে ফাই লেখা হয়, এইভাবে লেখা হয়। তো সেকেন্ড স্যাম্পল স্পেসটা কত হবে? সেকেন্ড স্যাম্পল স্পেসটা হবে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তৃতীয়বার যখন আমরা পাচ্ছি, অর্থাৎ এই হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এটাকে আমরা তৃতীয়বার যখন বার করবো হেড এবং টেলে, তখন আমার রেজাল্ট আসবে হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড এবং টেল টেল টেল। তোমরা চিন্তা করো না, আমরা একটা কাজ করছি, আমরা স্ক্রলের ডান সাইডে আমরা 3 বার টস করলে কি রেজাল্ট আসতে পারে আমরা স্ক্রলের ডান সাইডে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এই ডান সাইডের বক্সে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টগুলো হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল। এই অংশটা আমরা এখানে রয়ে যাচ্ছে। আমরা কারণ আমাদের পরবর্তী অঙ্কগুলো করার জন্য আমাদের এই ডায়াগ্রামটা খুব জরুরি। চলো আমরা অঙ্কগুলো একটু দেখি। আমরা 8 থেকে 13 পর্যন্ত মোট 6টা অঙ্ক আমরা দেখবো এখন। যে 6টা অঙ্ক আমরা আসলে মূলত এই ফর্মুলা দিয়ে সলভ করব। খেয়াল করো, প্রথমে 8 নাম্বার অঙ্কটাতে যাচ্ছি। 8 নাম্বার অঙ্কটাতে কি বলা? 8 নাম্বার অঙ্কটাতে বলা যে 3 coins are tossed। তোমরা দেখতে পাচ্ছ লেখা 3 coins are tossed, what is the probability of getting 2 tail and 1 head? 2টা টেল এবং একটা হেড পাওয়ার সম্ভাবনা কত? দেখো 2টা টেল এবং একটা হেড কোথায় আছে আমরা একটু দেখো, আমি একটু নিজেই লিখি। দেখো আমি একটু নিজেই লিখি, হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড হেড, টেল হেড টেল, সরি টেল টেল হেড এবং টেল টেল টেল। এই যে অংশটা দেখতে পাচ্ছ, ও আমার কাছে প্রশ্ন করেছে 2টা টেল এবং একটা হেড। দেখো এখানে কিন্তু 3টাই হেড, এটা হবে না। এখানে আছে 2টা হেড একটা টেল, এটাও হবে না। এখানে আছে 2টা হেড একটা টেল, এটাও হবে না। এখানে দেখো 2টো টেল একটা হেড আছে, এইটা আমি নেব। এই যে দেখো এইটা নেব, এটা নেব। তার মানে আমার এই ক্ষেত্রে ফেভারেবল আউটকাম হচ্ছে 3 এবং টোটাল আউটকাম হচ্ছে 8। তাহলে আমার অ্যান্সারটা চলে আসলো 3/8। ঠিক একইভাবে আমরা যদি 9 নম্বর অঙ্কটা করি, 9 নম্বর অঙ্কটাতে বলেছে 1 টেল 2 হেড। 1 টেল 2 হেড মানে কি? 1 টেল 2 হেড মানে কি? দেখো এইটা 1 টেল 2 হেড, এইটাও 1 টেল 2 হেড, এইটাও 1 টেল 2 হেড। তার মানে এখানেও অ্যান্সার আসবে 3/8। আরেকটা কথা মনে রাখবে যে তোমাকে যখন 1 টেল, খেয়াল করো 1 টেল 2 হেড বলছে, যেটা আমি 3 বার টস করছি, এটাকে কিন্তু এইভাবে যদি বলতো যে দিস ইজ এক্স্যাক্টলি 2 হেড, তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। বা আমাকে যদি বলতো 1 হেড এবং 2 টেল, তাহলে আমি কিন্তু এখানে লিখবো এক্স্যাক্টলি 2 টেল। এভাবেও কিন্তু আমাকে প্রশ্নের আমি কিন্তু অ্যান্সারগুলো করতে পারি। তাহলে চলো আমরা আমাদের পরের অঙ্কটাতে চলে যাই, 10 নম্বর অঙ্কটাতে চলে যাই। 10 নম্বর অঙ্কটাতে বলেছে ইট ইজ নাইদার 3 হেড। আমি একটু মুছে ফেলি কারণ এটা আগের অঙ্কের দাগ। নাইদার 3 হেড নট 3 টেল। নাইদার 3 হেড, 3টা হেডও হবে না, 3টা টেলও হবে না। তাহলে আমার এই 3টা হেডও হবে না, 3টা টেলও হবে না। তাহলে বাকিগুলো হবে, এগুলো সব হবে। তাহলে 1 2 3 4 5 6
তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটাতে নাইদার 3 হেড নট 3 টেলে আমরা কি পাচ্ছি, আমরা স্ক্রলে কিন্তু সব দেখতে পাবো। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত, 6 ডিভাইডেড বাই 8, দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই 4। 11 নম্বর অঙ্কটাও আমরা স্ক্রলে দেখতে পাচ্ছি। 11 নম্বর অঙ্কটাতে কি বলা, যে 3 হেড, বাবারে 3 হেড তো একটাই আছে নাকি, সো ইউর অ্যান্সার ইজ 1 ডিভাইডেড বাই 8। আর 12 নম্বর এবং 13 নম্বর খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, বিশেষত 13 নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট। 12 নম্বর অঙ্কটাতে কি বলা, অ্যাট লিস্ট 2 হেড। খেয়াল করি অঙ্কটাতে একটা শব্দ বলা অ্যাট লিস্ট এবং কি অ্যাট লিস্ট 2 হেড, কমপক্ষে 2টা হেড। তার মানে আমি 2টো হেড তো নেবই, আমি 3টা হেডও নিতে পারবো। তাহলে লক্ষ্য করো আমার কিন্তু ফেভারেবল আউটকাম হবে সেটা যেখানে 2টো হেডও আছে 3টা হেডও আছে। 2টো হেড আছে কোথায়, বা 3টা হেড আছে কোথায়, এটাতে 3টা হেড আছে, এটা আমি নেব। এখানে 2টো হেড আছে তাই আমি এও নেব। এখানেও 2টো হেড আছে, এটা আমি নেব। এখানে 2টো হেড না থাকার কারণে নিতে পারবো না। এখানে 2টো হেড আছে, একে নেব, এগুলো নিতে পারবো না। সো আমার এখানে ফেভারেবল আউটকাম হবে 4, টোটাল আউটকাম 8। সো আমার অ্যান্সারটা চলে আসলো হাফ। এখন যদি আমরা পরের অঙ্কটাতে যাই, যে অঙ্কটাতে বলেছে অ্যাট মোস্ট 2 হেড, এখানে ছিল অ্যাট লিস্ট 2 হেড, এখানে বলেছে অ্যাট মোস্ট 2 হেড, মানে হেডের সংখ্যা সর্বোচ্চ 2টা। তার মানে হচ্ছে কি আমি হেড নিতে পারবো 2টা, হেড নিতে পারবো 1টা, আর আরেকটা হতে পারে আমি হেড নেবই না। তাহলে লক্ষ্য করো শুধুমাত্র এইটা বাদে কমপক্ষে আর সব জায়গাতেই একটা করে হেড আছে আমার, তাই না? এইটা বাদ দিলে আর সবগুলোতেই কিন্তু আমার কমপক্ষে একটা করে হেড আছে। তার জন্যই আমার জিনিসটাকে আমরা বলছি অ্যাট মোস্ট 2 হেড। সো ইউর অ্যান্সার ইজ 7/8। বেশিরভাগই যে ভুলটা করে এই অংশটুকুকে নেয় না, অর্থাৎ নো হেড এই অংশটা নেয় না, অর্থাৎ এই মানটাকে তারা কনসিডার করে না। এটা হচ্ছে এই অঙ্কের সবচেয়ে বড় ভুল। সবসময় মনে রাখবে অ্যাট মোস্ট 2 হেড এই কথাটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ হেড লেস দ্যান অর ইকুয়াল টু। এটার মানে হচ্ছে হেড ইকুয়াল টু 2, হেড ইকুয়াল টু 1 এবং হেড ইকুয়াল টু 0। এটা যারা না বুঝবে তাদের কিন্তু এই অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এতক্ষণ যাবত যেটা দেখলাম সেটা হচ্ছে কয়েন টস। এই অংশটা আমরা আগেই বলেছি কার জন্য ইম্পর্ট্যান্ট, যখন কে পরীক্ষা নেবে, যখন আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেবে। যখন আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেবে তখন কিন্তু এই রুলসটা খুব ইম্পর্ট্যান্ট রুলস, এবং তোমরা এই রুলসটা আর্টস ফ্যাকাল্টির জন্য অবশ্যই খুব ভালো করে শিখে নেবে। ক্লাসের এই পর্যায়ে আমরা দেখব কার্ডস রুল, এবং কার্ডসের এই অঙ্কগুলো করতে গেলে, কার্ডস প্রবলেম এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে অবশ্যই তার সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। যদি তার সম্পর্কে আমাদের আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমরা কার্ডস রিলেটেড প্রবলেমগুলো করতে পারবো না। তোমরা জানো আমাদের কার্ড থাকে মোট 52টা। এই 52খানা তাসের মধ্যে, এই 52খানা তাসের মধ্যে আমাদের 4 রকমের তাস থাকে, যার মধ্যে একদিকে থাকে স্পেড, একদিকে থাকে স্পেড থাকে 13টা, হার্টস থাকেও 13টা, ডাইস এটাও থাকে 13টা, এবং ক্ল্যাপস এটাও থাকে 13টা। তোমরা জানো যে এই তাসের মধ্যে স্পেড শুরু হয় যে তাসটা দিয়ে, সেই তাসটাকে আমরা বলি এইস বা টেক্কা। এইস বা টেক্কা যেটা দিয়ে আমরা তাস শুরু করি, এইস। তারপরে 2 থেকে 10 পর্যন্ত আমাদের প্রত্যেকটাতেই তাস থাকে, এবং জ্যাক কুইন কিং এই নামে আরো 3টা তাস থাকে। জ্যাক কুইন কিং এই নামে আরো 3টা তাস থাকে। আমরা এই তাস সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে তাহলে আমাদের পক্ষে কিন্তু অঙ্কগুলো করা সম্ভব হবে না। যেমন তোমরা লক্ষ্য করো এর মধ্যে স্পেড এবং ক্ল্যাপস এটা হচ্ছে ব্ল্যাক কার্ড, হার্ট এবং ডাইস এগুলো হচ্ছে রেড কার্ড। আমাকে কেউ যদি প্রশ্ন করে যে হাউ মেনি ওয়ে 2 cards can be select so that there will be 1 spade and there will be 1 spade, তার মধ্যে অবশ্যই একটা কি হবে, একটা স্পেড হবে। এখন আমি কতভাবে এই স্পেডটা পেতে পারি, এই অঙ্ক যদি আমাদেরকে পরীক্ষায় দেওয়া হয় তাহলে আমাদের কিন্তু স্পেডের সংখ্যা না জানা থাকলে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। এই ক্ষেত্রে লক্ষ্য করো আমাদের 13টা স্পেড আছে, যেহেতু 13টা স্পেড আছে তাহলে আমাদের ফেভারেবল ইভেন্ট হবে 13 এবং টোটাল নাম্বার অফ আউটকাম হবে 52। সো ইউর অ্যান্সার উইল বি 13/52। আর আমাকে যদি প্রশ্ন করে ফ্রম এ প্যাক অফ কার্ডস 1 card is drawn at random, what is the probability it is a black card, এটা ব্ল্যাক কার্ড হওয়ার সম্ভাবনা কত? তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার 13টা স্পেড আছে যেগুলো ব্ল্যাক, এবং
এবং 13টা ক্লাবস আছে, এগুলোও আমার ব্ল্যাক, তাহলে আমার টোটাল নাম্বার অফ আউটকাম 26, যারা হচ্ছে ব্ল্যাক কার্ড। তার মানে ফেভারেবল আউটকাম হচ্ছে 26 আর টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 52, সো ইউর অ্যান্সার উইল বি 26/52, দ্যাট ইজ হাফ। এইভাবে মেনলি আমরা অঙ্কগুলো করি, কিন্তু দেখো তার সম্পর্কে আমাদের যদি একদম পারফেক্ট ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা প্রবাবিলিটির এই টপিক্সটা সলভ করতে পারবো না। চলো আমরা এখন 3টা অঙ্ক দেখবো। প্রথমে 14, 15 এবং 16। 14 নম্বরে আমাদেরকে অঙ্কটাতে বলেছে, আমরা 14 নম্বর অঙ্কটা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছি। অঙ্কটাতে বলা হচ্ছে ইফ এ কার্ড is picked up at random from a pack of 52 cards, what is the probability that it is a spade? Probability that it is a spade. আগে লক্ষ্য করো তো বাবা, স্পেড কয়টা আছে? স্পেড আছে আমার 13টা। তাহলে আমার এখানে ফেভারেবল আউটকাম হচ্ছে 13, টোটাল নাম্বার আউটকাম হচ্ছে 52, সো ইওর অ্যান্সার উইল বি 1/4। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস ওয়ান কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম, 15 নম্বর অঙ্কটা যেটা স্ক্রলে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ইট ইজ এ কিং অর এ কুইন? এটা হয় কিং নাহলে কুইন, হওয়ার সম্ভাবনা কত? কিং কয়টা আছে দেখো তো, কিং কয়টা আছে? কিং আছে 4টা, এই 4টা হচ্ছে কিং আর এই 4টা হচ্ছে কুইন। তাহলে আমার টোটাল আউটকাম হচ্ছে প্রবাবিলিটি অফ আইদার কিং অর কুইন, এটার আউটকাম আছে টোটাল 8টা, 8/52, দ্যাট ইজ ইওর অ্যান্সার ইজ 2/13। এর পরের অংশটাতে যাই, 16 নাম্বার, যেটা সবচেয়ে কঠিন অঙ্ক। From a pack of 52 cards, one card is drawn at random. What is the probability that it is a spade or king or queen? খেয়াল করো, এই অঙ্কটা সবচেয়ে ডিফিকাল্ট। এখানে আমার স্পেড থাকতে হবে, কিং থাকতে হবে এবং একই সাথে কুইন থাকতে হবে। স্পেড আছে আমার 13টা, এই 13টা স্পেডের মধ্যে লক্ষ্য করো একটা কিংও আছে এবং একটা কুইনও আছে। তাসের এই অংশটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, যেখানে একটা কিংও আছে একটা কুইনও আছে। তারপরে আমার কাছে যখন আবার কিং কুইন চেয়েছে, আমি যদি এই পুরো জায়গাটা আবার কাউন্ট করি তাহলে এই মানটা কিন্তু 2বার কাউন্ট হয়ে যাবে। মাথায় রাখতে হবে এই মানটাকে আমি 2বার কাউন্ট করবো না। আমি যদি এখানে 13 গুণে ফেলি তাহলে এখানে থাকবে 3টা কুইন আর বাকি থাকবে 3টা কিং। তার মানে 13 এবং 6 যোগ করলে হয় 19। আমার ফেভারেবল আউটকাম হবে সেক্ষেত্রে 19, টোটাল নাম্বার অফ আউটকাম হবে 52। এইভাবে মূলত আমরা কার্ডসের প্রবলেমগুলো সলভ করতে পারি। তবে তার আগে কার্ডস রিলেটেড এই প্রবলেমগুলো আমাদের জানা আবশ্যক। আদারওয়াইজ আমরা কার্ডস যদি মাথায় রাখতে না পারি তাহলে আমরা কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলোর হিন্টসগুলো পাবো না। প্রবাবিলিটির আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক করবো, যে টপিকটার নাম হচ্ছে মেইনলি মাল্টিপ্লিসিটি রুলস। আমরা প্রথমে এটা মাল্টিপ্লিসিটি রুলস বা প্রবাবিলিটি গুণ কীভাবে করে আমরা সেটা শিখবো। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে একটা আর্নে যে বলগুলো আছে সেখান থেকে আমরা নিরপেক্ষভাবে একটা বলই টানছি, কিন্তু আমরা যদি এখানে 2 বা ততোধিক বল টানতে যেতাম তখন আমাদের যে রুলসটা হতো সেই রুলসটাকে আমরা বলছি মাল্টিপ্লিসিটি রুলস। প্রশ্ন হচ্ছে এই মাল্টিপ্লিসিটি রুলস আমরা কোন কোন ক্ষেত্রে এই মাল্টিপ্লিসিটি রুলসগুলো ব্যবহার করতে পারি। আমরা জানি এই মাল্টিপ্লিসিটি রুলস ব্যবহৃত হয় 2 ক্ষেত্রে। সেটা হচ্ছে প্রথমত হয় 2 or more, 2 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য। এই 2 or more ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য একটা হয়, এবং আরেকটা হয় হচ্ছে 2 or more ড্রয়িং এর জন্য। তা আমরা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরাও এই একইভাবে আমরা এই দুটো টপিককেই আলাদা করে পড়ব। আমরা শুরুতে পড়ব 2 or more ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এরপরে পড়ব 2 or more ড্রয়িং। আমরা প্রথমে পড়ব 2 or more ড্রয়িং এবং এরপরে আমরা পড়ব 2 or more ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। চলো আমাদের অঙ্কে একটু চলে যাই। প্রথমে আমরা দেখছি আমাদের 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে আমরা অলরেডি দেখতে পাচ্ছি কি লেখা আছে। 17 নম্বর প্রশ্নে বলা আছে an urn contain 10 red marble and 15 green marble। একটা আর্নে 10টা আছে রেড মার্বেল এবং 15টা আছে গ্রিন মার্বেল। আর্ন মানে হচ্ছে ঝুড়ি। একটা আর্নে রেড মার্বেল আছে 10টা, এবং গ্রিন মার্বেল আছে আমাদের 15টা, অর্থাৎ টোটাল মার্বেল আছে আমার এই ক্ষেত্রে 25টা। এখন বলা হচ্ছে 2 balls are drawing at random, 2টো বল র্যান্ডমলি ড্র করা হলো। অর্থাৎ এখানে আমরা যেটা শিখছি এটা হচ্ছে 2 or more ড্রয়িং। 2টো বল র্যান্ডমলি ড্র করা হলো,
হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য সেম কালার বল। এখান থেকে আমি যদি দুটো বল টানি, সে বল দুটো সেম কালারের হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ আমি এখান থেকে দুটো বল টানবো এবং দুটো বলই সেম কালারের হবে। অর্থাৎ এখানে দুটো বলই রেড হবে অথবা দুটো বলই গ্রিন হবে। একটু চলো আমরা একটু দেখে নিই। আমার এখানে রেড বল আছে কয়টা? রেড বল আছে 2টা, আর রেড বল আছে 10টা থেকে 2টা রেড বল আমি কতভাবে নিতে পারি? আমরা আগেই পড়ে আসছি 12 নম্বর ক্লাসে, আমরা অলরেডি পড়ে আসি কম্বিনেশন। তা আমরা এই কম্বিনেশন অংশটাতে আমরা একটু দেবো। 10টা থেকে দুটো বল বাছাই করা যায়, তোমরা জানো 10C2 উপায়ে। কত উপায়? 10C2 উপায়ে। যেহেতু আমরা এই বলগুলোকে একবার করেই নিচ্ছি, তো আমরা এটাকে টানতে পারি কত? 10C2 উপায়ে। এখন 25টা বল থেকে আমি দুটো বল কিভাবে নিতে পারি? 25টা বল থেকে আমি নিতে পারবো 25C2 উপায়ে। ঠিক তেমনি করে আমাকে গ্রিন বল আছে 15টা বল থেকে দুটো গ্রিন বল নেওয়া যাবে 15C2 উপায়ে, আর মোট 25টা বল থেকে দুটো বল নেওয়া যাবে 25C2 উপায়ে। এখন আমরা যদি একে ভাঙলে মেইনলি আমাদের এই রেজাল্টটা চলে আসে হাফ, অর্থাৎ আমরা সেম কালারের বল পেতে পারি হাফ ওয়েতে। চলো এই যে আমরা অঙ্কটা দেখলাম, ঠিক একই রকম একটা অঙ্ক, আরেকটা উল্টো অঙ্ক দেখবো, 18 নম্বর অঙ্কটা। সেই অঙ্কটাতে একই রকম ডেটা দেওয়া আছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে 10টা রেড এবং 15টা গ্রিন মার্বেল আছে একটা আর্নে, এবং সেখান থেকে দুটো বল র্যান্ডমলি সিলেক্ট করা হলো। এবারের যে প্রশ্নটা আগে ছিল প্রবাবিলিটি অফ গেটিং সেম কালার বল, এখানে প্রশ্ন করা হয়েছে প্রবাবিলিটি অফ গেটিং ডিফারেন্ট কালার বল। অর্থাৎ আমার এখান থেকে ডিফারেন্ট কালারের বল নিতে হবে। তোমরা জানো যে ডিফারেন্ট কালারের বল যখন নিতে হবে, তাহলে যদি আমি রেড বল একটা নিই, তাহলে অবশ্যই আমাকে গ্রিন বল একটা নিতে হবে। অর্থাৎ রেড একটা এবং গ্রিন একটা। রেড আছে আমার 10টা থেকে একটা বল আমি নিতে পারি 10C1 উপায়ে, এবং 15টা গ্রিন থেকে একটা গ্রিন নিতে পারি আমি 15C1 উপায়ে। অর্থাৎ 10C1 × 15C1 ডিভাইডেড বাই 25C2, এটার অ্যান্সারটাও চলে আসলো আমার হাফ। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমরা কখন এই গুণ করব এবং কখন এই যোগ করব? একটু খেয়াল করে দেখো, যখন আমাকে সেম কালার বল ছিল তখন কিন্তু আমার দুটো শর্ত ছিল, আইদার আই উইল গেট 2 রেড অর আই উইল গেট 2 গ্রিন। যখন আইদার অর অপশনটা চলে আসবে শর্তে, তখন আমরা দেবো প্লাস। আর গুণ দেবো কখন? গুণ দেবো হচ্ছে, দেখো যখন ডিফারেন্ট কালার বলের ইস্যুটা আসলো, তখন একটা রেড এবং একটা গ্রিন, এখানে কিন্তু আইদার একটা রেড অর একটা গ্রিন তা না, কিন্তু এখানে কিন্তু একই শর্তের মধ্যে রেড এবং গ্রিন। তার মানে দেখবে একই শর্তের মধ্যে যখন ডিফারেন্ট ইস্যুগুলো চলে আসবে তখন আমরা করব গুণ, কিন্তু যখন ডিফারেন্ট শর্তগুলো চলে আসবে তখন এই শর্তগুলোকে আমরা অ্যাডজাস্ট করব যোগ দিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এই প্রশ্নগুলো কিন্তু এটা নিয়ে কিন্তু সবাই খুব কনফিউজ থাকে। তোমাদেরও যদি একটু বুঝতে অসুবিধা হয়, তোমরা প্লিজ আমার ভিডিওটাকে আবার একটু টেনে দেখতে পারো, তাহলে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। কারণ আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর বাইরে অ্যাকচুয়ালি আর কোনো আলাদা কোনো কনসেপ্ট মেইনলি ম্যাথমেটিক্যালি নাই। তাহলে চলো এবার আমরা 19 নম্বর অঙ্কটা দেখবো, এবং আশা করি 19 নম্বর অঙ্কটা আমরা করতে পারবো। 19 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, অ্যান্ড আর্ন কন্টেইন 3 রেড 4 ব্লু অ্যান্ড 3 গ্রিন মার্বেল। একটা আর্নে আমার 3টা রেড মার্বেল আছে 3টা, ব্লু মার্বেল আছে 4টা এবং গ্রিন মার্বেল আছে 3টা। প্রশ্ন করা হচ্ছে 2 balls are selected at random, এখান থেকে দুটো বল আমরা র্যান্ডমলি সিলেক্ট করব। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং নাইদার রেড নর গ্রিন? এখান থেকে এটা রেডও হবে না, গ্রিনও হবে না। যদি রেডও না হয়, গ্রিনও না হয়, তাহলে এটা হবে কি? ব্লু। তাহলে আমি যে দুটো বল সিলেক্ট করব সেই দুটো বলই হবে কি? ব্লু। তার মানে প্রবাবিলিটি অফ গেটিং 2 ব্লু বল আমরা এটা বের করবো। তাহলে দেখো ব্লু বল আছে 4টা থেকে দুটো বল আসতে পারে 4C2 ওয়েতে, আর টোটাল আছে আমার মোট 10টা বল। তো এই 10টা থেকে দুটো বল আসতে পারে 10C2 ওয়েতে। তোমরা জানো 4C2 এটার সমান হচ্ছে 6, এবং 10C2 এর মানটা হচ্ছে তোমরা জানো 45। আমরা যদি একটু কাটাকাটি করি, 3 দিয়ে 2/15, সো তোমার অ্যান্সারটা হয়ে যাবে 2/15। সো ইউর অ্যান্সার ইজ 2/15। আমরা অঙ্কগুলো দেখলাম এবং আমরা 2 or more ড্রয়িং দেখলাম। আমরা 2 or more ড্রয়িংয়ের আরও দুটো
স্পেশাল প্রবলেম আমরা দেখব 20 নাম্বার এবং 21 নাম্বার প্রবলেমের। তার মধ্যে 21 নাম্বার প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ এবং 20 নাম্বার প্রবলেমটাও বেশ ইম্পর্ট্যান্ট। আমি আগে একটু 21 নাম্বার প্রবলেমটা করিয়ে আসছি, তারপরে আমি 20 নাম্বার প্রবলেমটা দেখব। তো আমরা একটু 21 নাম্বার প্রবলেমটা স্ক্রল করার জন্য অনুরোধ করছি। আমরা 21 নাম্বার প্রবলেমটা একটু দেখছি। 21 নাম্বার অঙ্কটাতে বলা আছে যে দেয়ার আর 8 জব অ্যাপ্লিক্যান্টস সিটিং ইন এ ওয়েটিং রুম। 8 জন জব অ্যাপ্লিক্যান্ট ওয়েটিং রুমে বসে আছে, তার মধ্যে হচ্ছে 4 জন ওম্যান এবং 4 জন হচ্ছে মেন। তার মানে আমার ওম্যান আছে 4 জন, মেন আছে আমার 4 জন, টোটাল আমার হচ্ছে এই 8 জন। এই 8 জন ওয়েটিং রুমে বসে আছে। এখন বললো 2 of the applicants are selected at random। দুজন অ্যাপ্লিক্যান্টকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করব। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ both are selecting এমপ্লয়ি আর ওম্যান? যে দুজন এমপ্লয়িকে আমরা যে সিলেক্ট করবো দুজনই ওম্যান হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে ওম্যান হচ্ছে আমার ফেভারেবল আউটকাম। এখানে আমার ওম্যান আছে কজন? 4 জন। 4 জন থেকে 2 জন ওম্যান আমরা নিতে পারি 4c2 ওয়েটে, আর টোটাল 8 জন থেকে 2 জন ওম্যান আমাদের আসতে পারে 8c2 ওয়েটে। তাহলে 4c2 সমান আমরা জানি কত? 4c2 সমান আমরা জানি 6 এবং 8c2 কত হচ্ছে 56 কে 2 দিয়ে ভাগ 28, অর্থাৎ 6/28। আমরা এটাকে কাটাকাটি করলে এটা পাচ্ছি 3/40। সো ইউর অ্যান্সার ইজ 3/40। সো আমরা এইভাবে কিন্তু দেখো আমরা কিন্তু এই অঙ্কগুলোকে সলভ করে দিতে পারি। চলো আমরা 20 নাম্বার অঙ্কটা দেখি এবং খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এই জন্যই একদম 21কে আগে করে 20কে শেষে করছি। দেখো 20 নাম্বার অঙ্কটাতে বলেছে the probability of having a boy having a girl is identical to probability of having a boy। অর্থাৎ যদি কোনো একটা কনসেপ্ট লেডির যদি মানে বাবু হয় তাহলে সেটা হতে পারে ছেলে বাবু অথবা মেয়ে বাবু, এবং তা হওয়ার সম্ভাবনা দুজনের কিন্তু সমান। অর্থাৎ লক্ষ্য করো বয় অথবা গার্ল এদের জন্মের সম্ভাবনা যদি সমান হয়, তার মানে এটার মানও যদি এক্স হয় এটার মানও যদি এক্স হয়, তাহলে আমরা এক্স সমান বলে ফেলতে পারি হাফ। তার মানে আমরা একটা জিনিস বুঝে ফেললাম। এই জিনিসটা আমি একটু মুছে দিতে যাচ্ছি, তোমাদের যা বোঝানোর জন্য দিয়েছি। যেহেতু ওদের বাবু হওয়ার সম্ভাবনা সমান, তার মানে বয় হওয়ার সম্ভাবনা এবং গার্ল হওয়ার সম্ভাবনা দুটো সেম এবং যার মান হচ্ছে হাফ করে। এখন আমাদেরকে প্রশ্ন করেছে এটা ফ্যামিলি উইথ 3 চিলড্রেন। একটা ফ্যামিলিতে যদি 3টা বাচ্চা থাকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অল আর ইন এ সেম জেন্ডার? এখানে 3টা বাবু হবে এবং 3টা বাবুই সেম জেন্ডারের হওয়ার সম্ভাবনা কত? তার মানে এখানে 3টা বাবু হলে 3টা বাবুই হবে ছেলে অথবা 3টা বাবুই হবে মেয়ে। দেখো আমরা কিন্তু ওই অলরেডি 17 নম্বর অঙ্কটার রুলে এই জিনিসটাকে কিন্তু আমরা বসিয়েছি, 3টা ছেলে অথবা 3টাই এটা হবে 3টাই মেয়ে। এখন দেখো 3টা ছেলে, প্রথম ছেলেটা আছে বাবুটা ছেলে হওয়ার সম্ভাবনা হাফ, দ্বিতীয়টাও হাফ, তৃতীয়টাও হাফ। কারণ 3টা বাবু হওয়ার জন্য আগের বাবুটা কোন জেন্ডারের ছিল সেটা কিন্তু ডিপেন্ড করছে না। তার মানে এখানে 3টাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, 3টাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর 3টা গার্ল এদের ক্ষেত্রেও কিন্তু আমরা লিখতে পারি হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। সো উই আর গেটিং 1/8 প্লাস 1/8 অ্যান্ড ফাইনালি উই আর গেটিং দ্য রেজাল্ট 1/4। অর্থাৎ 3টা বাবুই একই জেন্ডারে হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এইভাবে কিন্তু আমরা মেইনলি অঙ্কগুলোকে সলভ করতে পারি। তো আমরা মোটামুটি দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দুটাই, 2 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট থেকে আমরা কিভাবে মাল্টিপ্লিসিটি রুলগুলোকে অ্যাপ্লাই করতে পারি। চলো আমরা আরো কিছু অঙ্ক দেখে আসবো। আমরা 22 নাম্বার অঙ্কটা একটু দেখতে পাচ্ছি, অলরেডি স্ক্রলে আছে। 22 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে আমরা একটু দেখি। 22 নাম্বার অঙ্কটাতে বলেছে এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ appear in an interview for the same post, same vacancies of the same post। একজন হাজব্যান্ড এবং ওয়াইফ তারা কি করলো, তারা একই ভ্যাকেন্সির একই পোস্টে অ্যাপ্লাই করলো। দ্য প্রবাবিলিটি অফ হাজব্যান্ড সিলেকশন ইজ, হাজব্যান্ডের সিলেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। হাজব্যান্ডের সিলেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এখানে বলে দিয়েছে দ্য প্রবাবিলিটি অফ হাজব্যান্ড সিলেকশন ইজ 1/7। হাজব্যান্ডের সিলেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/7 অ্যান্ড দ্যাট অফ ওয়াইফ, এবং তার ওয়াইফ এবং ওয়াইফের সেটা সিলেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 1/5। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হাজব্যান্ড উইল বি সিলেক্টেড ইফ ওয়াইফ ইজ নট? অর্থাৎ হাজব্যান্ড সিলেক্ট হওয়ার শর্তে ওয়াইফের সিলেক্ট না হওয়ার সম্ভাবনা কত?
সেই সেই প্রবাবিলিটিটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এখানে হাজব্যান্ড সিলেক্ট হবে কিন্তু ওয়াইফ সিলেক্ট হবে না। খেয়াল করো, আমরা আমরা একটা রুলস পড়তাম প্রবাবিলিটিতে, এটাকে বলা হতো প্রাইম রুলস অফ প্রবাবিলিটি। এই প্রাইমস রুলস অফ প্রবাবিলিটি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস। এটার অর্থ হচ্ছে টু বি অর নট টু বি টাইপের, অর্থাৎ PA প্লাস PA প্রাইম এটা সমান হচ্ছে 1, অর্থাৎ হতে পারে না হতে পারে এটা সমান 1। অর্থাৎ তোমার যদি হওয়ার সম্ভাবনা হয় 1/2, তাহলে না হওয়ার সম্ভাবনাও হবে 1/2। যদি হওয়ার সম্ভাবনা হয় 1/3, তাহলে না হওয়ার সম্ভাবনা হবে 2/3, কারণ যোগ করলে এটা সবসময় 1 হবে। তার মানে হাজব্যান্ডের সিলেক্টেড হওয়ার সম্ভাবনা যদি হয় 1/7, অর্থাৎ তার 7 ভাগের 1 ভাগ যদি হয় সিলেক্ট হওয়ার সম্ভাবনা, তাহলে হাজব্যান্ডের সিলেক্ট না হওয়ার সম্ভাবনা হবে 7 ভাগের 6 ভাগ। তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইফের সিলেক্ট না হওয়ার সম্ভাবনাকে লিখতে পারি 5 ভাগের 4 ভাগ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে রুলসটা দিয়ে এই মানটা বের করে নিলাম, অর্থাৎ নেগেটিভ মানটা বের করে নিলাম, সেই রুলটাকে বলা হয় প্রাইম রুলস অফ প্রবাবিলিটি। তো যাই হোক, আমরা স্ট্যাটিস্টিক্স এগুলো করে আসতাম। তো একটু খেয়াল করে দেখো, আমাদেরকে আমরা আসলে যেটা পড়ছি এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের একটা অধ্যায়। তো খেয়াল করো, তো আমাদেরকে যখন বলা হচ্ছে প্রবাবিলিটি অফ হাজব্যান্ড সিলেকশন বাট ওয়াইফ ইজ নট, তার মানে এখানে কি করবো, হাজব্যান্ডের সিলেক্ট হবে মাল্টিপ্লাই হবে ওয়াইফ সিলেক্ট হবে না, কারণ হাজব্যান্ডের সিলেক্ট হওয়ার উপর ওয়াইফের সিলেক্ট হওয়া বা না হওয়া কোনোটাই ডিপেন্ড করে না। এই জন্য আমরা এটাকে মেনলি গুণ করে আমরা রেজাল্টটা করে ফেলবো। তাহলে হাজব্যান্ডের সিলেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/7 এবং ওয়াইফের সিলেক্ট না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/5। আমরা এটাকে গুণ করলে ওয়াইফের সিলেক্ট না হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5। So your answer is 4/35. So your answer is 4/35 and it is your answer. দেখো আমরা কিভাবে অঙ্কটাকে করে ফেললাম। ঠিক একইভাবে আমরা 23 নম্বর অঙ্কটা করি, একই রকম ভ্যালু দেয়া, শুধুমাত্র প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি। তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ, শুধু আগের অঙ্কের সাথে এটা পার্থক্য শুধু প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দেম উইল বি সিলেক্টেড, অর্থাৎ হাজব্যান্ডও সিলেক্ট হবে না ওয়াইফও সিলেক্ট হবে না, অর্থাৎ হাজব্যান্ডও সিলেক্ট হবে না ওয়াইফও সিলেক্ট হবে না। এটা মানে হচ্ছে হাজব্যান্ড সিলেক্ট না হওয়ার প্রবাবিলিটি গুণ ওয়াইফের সিলেক্ট না হওয়ার প্রবাবিলিটি। কেন আমরা এটাকে গুণ করছি? গুণ করার একটাই কারণ, বিকজ দিস টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, অর্থাৎ হাজব্যান্ডের সিলেক্ট হওয়ার উপর ওয়াইফের সিলেক্ট হওয়া ডিপেন্ড করছে না। তাহলে এই ক্ষেত্রে চলে আসুক, হাজব্যান্ডের সিলেক্ট না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 6/7 এটা, এবং ওয়াইফের সিলেক্ট না হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5 এটা। আমরা এটা বসিয়ে দিলাম অ্যান্ড ফাইনালি উই গেট দ্য রেজাল্ট 24/35। এভাবে দেখো আমাদেরকে যে কোশ্চেনই করুক না কেন, আমরা যদি এটা বেসিকটা ধরতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো, এবং এই নিয়মগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে আমাদের প্রবাবিলিটি অধ্যায়টা শেষ হয়ে গেল। আমরা একটা হোমওয়ার্ক দেবো শেষ করার জায়গায়। 24 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা হলো আমাদের হোমওয়ার্ক, এবং এই অঙ্কটা তোমরা বাসায় নিজেরা সলভ করবে। আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, এবং পরবর্তী অধ্যায় অর্থাৎ আমাদের নেক্সট অধ্যায়টা হচ্ছে নেক্সট চ্যাপ্টার, আমাদের এই ক্লাসেরই নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে নাম্বার থিওরি। আমরা চলে যাচ্ছি নাম্বার থিওরিতে, এবং তোমরা নাম্বার থিওরি নিয়ে এখন আমাদের ডিসকাশন শুনবে। আমরা শুরু করছি এই পর্যায়ে নাম্বার প্রপার্টিজের ওপর ক্লাস। নাম্বার প্রপার্টিজে শুরুতেই আমাদেরকে একটা জিনিস সম্পর্কে একটু জানতে হবে, সেটা হচ্ছে অড এবং ইভেন নাম্বার সম্পর্কে। লক্ষ্য করো, একটা অড নাম্বার বা বিজোড় সংখ্যা, তার সাথে যদি তুমি একটা বিজোড় সংখ্যা আরেকটা বিজোড় সংখ্যা তুমি যোগ বা বিয়োগ করো, তাহলে তুমি যে নাম্বারটা পাবে সেটা একটা ইভেন নাম্বার। ঠিক একইভাবে যদি কোনো একটা জোড় সংখ্যার সাথে আরেকটা জোড় সংখ্যা তুমি যোগ বা বিয়োগ করো, তাহলেও তুমি যেটা পাবে এটা একটা জোড় সংখ্যা। কিন্তু জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার সাথে যদি আরেকটা জোড় বা বিজোড় সংখ্যা যোগ বা বিয়োগ করো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি পাচ্ছ বিজোড় সংখ্যা। গুণের ক্ষেত্রেও একই কাহিনী। দেখো, একটা অড নাম্বারের সাথে একটা অড নাম্বার গুণ করলে অড পাওয়া যাচ্ছে, একটা অড নাম্বারের সাথে একটা ইভেন নাম্বার গুণ করলে সেটা ইভেন পাওয়া যাচ্ছে, এবং একটা ইভেন নাম্বারের সাথে একটা ইভেন নাম্বার গুণ করলে সেই নাম্বারটাও একটা ইভেন হচ্ছে। আরও একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে একটা অড নাম্বার তুমি এর উপরে যত পাওয়ারই দাও না কেন সেটা অড নাম্বার থেকে যাবে। সিমিলারলি একটা ইভেন নাম্বার এর উপর তুমি যত পাওয়ারই অ্যাপ্লাই করো না কেন সেটাও কিন্তু একটা ইভেন নাম্বার থেকে যাবে।
যদিও এই সূত্রগুলো আমরা এভাবে লিখি এবং আমাদের জানা দরকার বা জানা প্রয়োজন এই নাম্বার প্রপার্টিস করতে গেলে, তারপরেও আমি বলবো যে আমরা একটু অন্য পদ্ধতিতে ইভেন এবং অড নাম্বারগুলোকে সলভ করার চেষ্টা করব। তোমরা আগেই জানো, আমরা ক্লাসের প্রথম দিক থেকেই বলে এসেছি, দ্বিতীয় তৃতীয় ক্লাস থেকেই আমরা বলে এসেছি যে হুইচ অফ দ্য ফলোইং দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তোমাকে অপশান টেস্ট করে করে উত্তর করতে হবে। অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তার অ্যান্সার করতে হয় অপশান টেস্ট করে করে। আমরা এই অংশটাতে, ইভেন অর্ডার অংশটাতে আমরা বেশিরভাগ অঙ্কই অপশান টেস্ট করে সলভ করার চেষ্টা করব। চলো আমরা একটা প্রথমে অঙ্কটা একটু দেখি। 1 নাম্বার অঙ্কটা অলরেডি ডিসপ্লেতে দেখা যাচ্ছে। অঙ্কটাতে বলা হয়েছে এক্স ইজ অ্যান ইভেন নাম্বার। এক্স সম্পর্কে বলা হয়েছে এক্স হচ্ছে একটা ইভেন নাম্বার। কেমন ইভেন নাম্বার? ইভেন নাম্বার হলে আমাকে প্রশ্ন করেছে নিচের কোনটি অড নাম্বার, নিচের কোন অপশানটা অড নাম্বার। আমাদের তাহলে অপশান টেস্ট করে জবাবটা দিতে হবে। অপশানে আছে 1 নাম্বারে আছে 3x প্লাস 1, 2 নাম্বার অপশানে আছে 5x স্কোয়ার প্লাস 2 এবং 3 নাম্বার অপশনে আছে x প্লাস 1 হোল স্কোয়ার। তোমরা একটা লক্ষ্য করো, এখানে একটু রোমান সংখ্যায় 1 2 3 দেওয়া আছে। এই ধরনের প্রশ্নকে বলা হয় মাল্টিপল চয়েস, অর্থাৎ এই ধরনের প্রশ্নে একাধিক উত্তর হওয়া সম্ভব। অর্থাৎ 1 2 3 এর তিনটাই উত্তর হওয়া সম্ভব, বা যে কোনো দুটো উত্তর হওয়া সম্ভব, বা এর কোনো একটা উত্তর হওয়া সম্ভব, আবার কখনো কখনো এর কোনোটাতেই উত্তর থাকে না। তার মানে হচ্ছে এর তিনটেই আমাকে জাজ করে দেখতে হবে যে নিচের কোনটা অড। আমাকে কিন্তু এর সম্পর্কে ডিরেক্টলি বলে দিয়েছে একটা ইভেন নাম্বার। আমি কি করব, অঙ্ক করার সুবিধার্থে যেহেতু আমরা এটাকে অপশান টেস্ট করবো, আমরা একটা ইভেন নাম্বার ধরে নেব এক্সকে। কত ধরতে পারি? 2 ধরতে পারি, 4 ধরতে পারি, 6 ধরতে পারি, ইচ্ছে মতো ধরতে পারি। কিন্তু ইচ্ছে মতো ধরাটা ঠিক হবে না। আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব কম নাম্বারটা ধরার জন্য, সবচেয়ে মিনিমাম সংখ্যাগুলো ধরার জন্য। ধরো আমরা 2 ধরলাম, তাহলে এক্স এর পরিবর্তে আমরা ধরলাম কত? 2। তাহলে 2 যদি হয় তাহলে এটা হচ্ছে 3 গুণ 2 যোগ 1, 3 দুগুণে 6 আর 1 হলো 7। 7 একটা অড নাম্বার, তার মানে আমার এই 1 নাম্বার অপশনটাকে আমি নিতে পারি। ঠিক তেমনি করে 5 ইন্টু এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2, 4 5 20 আর 2 হলো 22। 22 কিন্তু একটা ইভেন নাম্বার, সুতরাং এই অপশনটা আমার বাদ চলে গেল। পরের অংশটাতে যাই, 2 প্লাস 1 হোল স্কোয়ার সমান হচ্ছে 9। 9 একটা অড নাম্বার, সুতরাং আমার অ্যান্সার আসবে 3। তাহলে লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমার 1 এবং 3-এ আমরা কিন্তু অড নাম্বারটা পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 1 and 3। 1 and 3 দেখো আমাদের কত নাম্বার অপশানে আছে? ডি নাম্বার অপশান আছে। সো আমার অ্যান্সারটা হয়ে যাবে ডি। এইভাবে মেইনলি আমরা অপশন টেস্ট করে করে এগুলোর উত্তরগুলো করব। ঠিক একইভাবে চলো আমরা 2 নাম্বার অঙ্কটা দেখছি। 2 নাম্বার অঙ্কটা কি আছে একটু দেখি। 2 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে, 2 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কনজিকিউটিভ ইন্টিজার। এক্স এবং ওয়াই সম্পর্কে বলা হয়েছে এরা হচ্ছে একটা কনজিকিউটিভ ইন্টিজার। প্রশ্ন করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইভেন নাম্বার, নিচে কোনটা একটা ইভেন নাম্বার। আমাদের অপশনগুলো দেখো। অপশন এতে বলা আছে এক্স প্লাস ওয়াই, অপশন বিতে বলা আছে এক্স ওয়াই প্লাস 1, অপশন সিতে বলা আছে এক্স ওয়াই মাইনাস 1, এবং অপশন ডিতে বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস 1। খেয়াল করে দেখো, এক্স এবং ওয়াই যদি দুটো কনজিকিউটিভ নাম্বার হয়, তোমরা জানো কনজিকিউটিভ নাম্বার হচ্ছে ক্রমিক সংখ্যা। অর্থাৎ আমি যদি এক্স এর বদলে 2 ধরি তাহলে আমাকে ওয়াই ধরতে হবে 3। যদি আমি এক্সকে 3 ধরতাম তাহলে ওয়াইকে ধরতে হতো 4। এইভাবে আমরা মূলত কনজিকিউটিভ নাম্বারগুলোকে ধরে নিই। এখন আমাকে দেখতে হবে নিচের কোনটি একটা ইভেন নাম্বার। দেখো 1 নাম্বার অঙ্কের সাথে 2 নাম্বার অঙ্কের পার্থক্য ছিল। 1 নাম্বার অঙ্কটা ছিল মাল্টিপল চয়েস, কিন্তু এটা কিন্তু মাল্টিপল চয়েস নয়। এখান থেকে তোমাকে যে কোনো একটা অপশন বাছাই করে নিতে হবে। যদি আমি শুরুতেই উত্তরটা পেয়ে যাই তাহলে কিন্তু আমার অঙ্কটা শেষ। আমাকে প্রশ্ন করেছে নিচের কোনটা ইভেন নাম্বার। চলো আমরা এটা একটু টেস্ট করে দেখি। 2 যোগ 3 এটা 5, এটা হচ্ছে 2 গুণ 3 যোগ 1 অর্থাৎ এটাও 5, এটা হচ্ছে এটা 7, 2 গুণ 3 বিয়োগ 1 এটা 5, আর এটা হচ্ছে 2 যোগ 3 যোগ 1 এটা হচ্ছে 6। তাহলে লক্ষ্য করো আমার এই 3টা অপশন কিন্তু অড এসেছে, শুধু এই অপশনটা এসেছে ইভেন। সো ইউর অ্যান্সার শুড বি ডি। লক্ষ্য করে দেখো
আমরা এইভাবেই মেইনলি অপশন টেস্ট করে 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 এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবো। এবং তোমরা দেখেছো হুইচ অফ দ্য ফলোইং দিয়ে প্রশ্ন করলে আমাদের অপশনগুলো সাধারণত আমাদের অঙ্কগুলো সাধারণত অপশন টেস্ট করে করে দিতে হয়। তাহলে চলো এবার আমরা একটু জটিল অঙ্কে যাব, আর একটু কঠিন মোড়ের অঙ্কে যাব। আমরা যাচ্ছি 3 নাম্বার অঙ্কটাতে। দেখো 3 নাম্বার অঙ্কটাতে কি আছে। 3 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে, লক্ষ্য করো, 3 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, ইফ m and n আর পজিটিভ নাম্বার, যদি m এবং n পজিটিভ ইন্টিজার বা পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। এটা কেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা, জোড় না বিজোড়, এই কথা কিন্তু ওরা মেনশন করেনি। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি, লক্ষ্য করো একটা শব্দ লিখেছে, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইভেন নাম্বার, নিচের কোনটা অবশ্যই একটা ইভেন নাম্বার হবে। অপশনগুলো একটু লক্ষ্য করো। অপশন এ তে বলা n ইন্টু m-1, অপশন বি তে বলা n-1 ইন্টু n, অপশন সি তে বলা m-1 ইন্টু n-2, এবং অপশন ডি তে বলা n ইন্টু n-1 n-1। আমাদের এই অঙ্কটা করতে গেলে সবার আগে খুব ভালো আইডিয়া লাগবে যে জিনিসটার উপর, সেটা হচ্ছে একটা কনজিকিউটিভ নাম্বারের উপর। এবং এই কনজিকিউটিভ নাম্বারের প্রপার্টিস যদি জানা না থাকে তাহলে কিন্তু এই 3 নাম্বার অঙ্কটা, যদিও ইভেন অর্ডের অঙ্ক, আমরা কিন্তু এই অঙ্কটা সলভ করতে পারবো না, এবং অঙ্কটা কিন্তু খুবই ডিফিকাল্ট। খেয়াল করে দেখি, আগে আমরা জানবো যে কনজিকিউটিভ নাম্বার কি। কনজিকিউটিভ নাম্বার হচ্ছে সেই সকল নাম্বার যে সংখ্যাগুলো ধারাবাহিক বা পরপর আসে। যেমন 2, তারপরের সংখ্যাটা হবে 3, যদি হয় 3 তাহলে তারপরের সংখ্যাটা হবে 4, যদি হয় 4 তারপরের সংখ্যাটা হবে 5। কনজিকিউটিভ নাম্বারের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করো, যদি তুমি দুটো কনজিকিউটিভ নাম্বার গুণ করো, যেমন এটা গুণ করলে 6, যদি 3 থেকে শুরু করতে, তাহলে কনজিকিউটিভ নাম্বার গুণ করে দেখো 12, বা ধরো 4, তার কনজিকিউটিভ নাম্বার গুণ করে দেখো 20, দেখবে যে 2 বা ততোধিক কনজিকিউটিভ নাম্বারের গুণফল সব সময় কি আসতেছে, জোড়। আমাকে কিন্তু প্রশ্ন করেছে নিচের কোনটি জোড়, আর আমি যদি কোনো প্রমাণ করতে পারি যে এর মধ্যে কনজিকিউটিভ নাম্বার আছে, যেহেতু অঙ্কগুলো গুণ আকারে আছে, সবগুলো গুণ আকারে আছে, লক্ষ্য করো যেহেতু প্রত্যেকটা মান অপশন গুণ আকারে আছে, যদি আমি কোনো প্রমাণ করতে পারি এটা একটা কনজিকিউটিভ নাম্বার, তাহলে আর কোনো দিক দেখতে হবে না, তাহলে এটা অবশ্যই একটা কনজিকিউটিভ ইভেন নাম্বার বলে আমরা ধরে নিতে পারবো। দেখো কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এদের সংখ্যাগুলো একটা যদি হয় 2, একটা হবে 3, তার মানে আমি যদি এই সংখ্যাটাকে বলি n, তাহলে এই সংখ্যাটাকে আমি বলবো n-1, বা আমি যদি এই সংখ্যাটাকে বলি n বা n, তাহলে এই সংখ্যাটাকে আমি বলবো n+1। খেয়াল করে দেখো কনজিকিউটিভ নাম্বারের পার্থক্য হয় 1, এবং সেটাকে সাধারণত n ইন্টু n+1 বা n ইন্টু n-1 আকারে লেখা হয়। আমরা আগে একটু খুঁজে দেখবো যে n ইন্টু n+1 বা n ইন্টু n-1, কিংবা আরেকটা ভেরিয়েবল বলা হয়েছে m ইন্টু n+1 বা m ইন্টু m-1, এই অপশনটা কোথাও আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারে এই মানটা দেখে বোঝা যাচ্ছে যে n এবং n-1 দুইটা কনজিকিউটিভ নাম্বার, এবং দুটো কনজিকিউটিভ নাম্বারের গুণফল সাধারণত ইভেন হয়। এবার একটু খেয়াল করো, এই m-1 এটা সম্পর্কে কিন্তু আমরা শিওর না এটা ইভেন নাকি অড। কিন্তু একটু গুণের সূত্রের দিকে তাকাই দেখো, যদি গুণে কখনো ইভেনের টাচ পড়ে তাহলেই সেই গুণফলটা কি হয়ে যায়, ইভেন হয়ে যায়। তাহলে m-1 তুমি চরিত্রের দিক থেকে অড হও কিংবা ইভেন হও, যাহা খুশি তাহা হও, আমার গুণফলটা কিন্তু এটা ইভেন হবে, মাস্ট। সো ইউর অ্যান্সার উইল বি ডি। কিন্তু খেয়াল করো বাকি অ্যান্সারগুলো কেন হলো না, এটা তোমাদের একটু জানা দরকার। প্রথমত, তুমি n বা m সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। যখন এদেরকে তোমাকে গুণ করতে বলা হচ্ছে, তুমি যে রেজাল্টটা দেবা সেই রেজাল্টটা হবে হাইপোথেটিক্যাল, দ্যাট উড নট বি মাস্ট। যেহেতু অঙ্কে মাস্ট বলেছে, সো ইট শুড বি ক্লিয়ার যে কোনটা আমার ক্লিয়ার অ্যান্সার। সো ইউর অ্যান্সার উইল বি ডি। সো আমরা 3 নম্বর অঙ্কটা দেখলাম। এবার চলো আমরা চতুর্থ অঙ্কটাতে চলে যাবো, এবং চতুর্থ অঙ্কটা কিন্তু একদম এই ট্র্যাকের বাইরের অঙ্ক। আমরা এই চতুর্থ অঙ্কটা একটু দেখার বোঝার চেষ্টা করি। চলো আমরা চতুর্থ অঙ্কে চলে যাচ্ছি। চতুর্থ অঙ্কে আমাদের বলা হয়েছে ইফ x is an odd integer, যদি x একটা odd integer হয়, which of the following must y be an even number, নিচের কোন সমীকরণে y অবশ্যই একটা কি নাম্বার হবে, একটা ইভেন নাম্বার হবে। আমরা অপশনগুলো দেখি। অপশন এ তে বলা আছে xy সমান 15,
অপশন বিতে বলা আছে x প্লাস 2y সমান 15, অপশন সিতে বলা আছে 2x প্লাস y সমান 15 এবং অপশন ডিতে বলা আছে 3x প্লাস y এটা সমান 15 এবং ই নাম্বারে যথারীতি আছে। না আমরা এখন অপশনগুলোকে টেস্ট করে করে দেখব যে আমার কোনটা ইভেন, কোন সমীকরণে y একটা ইভেন নাম্বার। লক্ষ্য করো আমরা 1 থেকে 3 পর্যন্ত যে অঙ্কগুলো সলভ করেছি এই প্রত্যেকটা অঙ্ক ছিল এক্সপ্রেশন, কোনোটাই কিন্তু ইকুয়েশন ছিল না। ইকুয়েশন আর এক্সপ্রেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। মনে করো তুমি যদি লেখো x প্লাস 2y, যে বি নাম্বারে যেটা লেখা আছে, তাহলে এটাকে আমরা বলবো এক্সপ্রেশন। যখনই লিখবে ইকুয়াল টু 15 তখনই এটা হয়ে যাবে ইকুয়েশন। অর্থাৎ ইকুয়েশন আর এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ইকুয়েশনের বাম পক্ষ ডান পক্ষ থাকবে আর এক্সপ্রেশনে কেবল একটাই পক্ষ থাকবে। তাহলে চলো আমরা এই অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি। যেহেতু x একটা অড নাম্বার, আমি একটা অড নাম্বার ধরে নেব, ধরো 3 ধরে নেব। 3 ধরে নিয়ে আমি অঙ্কটা ধরো করবো। কিন্তু একটা করার আগে একটা কথা মাথায় রাখবে, এই অঙ্ক করার একটা খুব বড় বিষয় হচ্ছে যে ভেরিয়েবলটা আমাকে জানতে চেয়েছে, এই ভেরিয়েবলটাকে আমরা বলি টার্গেট ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে আমরা বলি টার্গেট ভেরিয়েবল। মনে রাখবে যে টার্গেট ভেরিয়েবলের আগে যদি কোনো ক্রমে কোনো সহগ যুক্ত থাকে তাহলে সেটা তোমাকে কখনো নিশ্চিত মান দেবে না, মাস্ট মানটা দেবে না। তোমার কাছে কিন্তু প্রশ্ন করেছে নিচের কোন সমীকরণ y মাস্ট বি ইভেন নাম্বার। খেয়াল করো, নিশ্চিত মান দেবে না। কে নিশ্চিত মান দেবে না? কে নিশ্চিত মান দেবে না? নিশ্চিত মান দেবে না হচ্ছে যদি টার্গেট ভেরিয়েবলের আগে কি যুক্ত থাকে, সহগ যুক্ত থাকে। তাহলে লক্ষ্য করো এখানে আমার টার্গেট ভেরিয়েবল y, তার সাথে সহগ আছে x, সুতরাং এইটা অন্তত নিশ্চিত মান দেবে না, আমরা আগেই কেটে দিতে পারি। এখানে টার্গেট ভেরিয়েবল y দেখো, তার সাথে সহগ যুক্ত আছে কত 2, এটাও কিন্তু আমাকে নিশ্চিত মান দেবে না, সুতরাং অলরেডি আমি এই অপশনটাকে বাদ দিয়ে দিতে পারি। বাকি থাকছে c আর d, যার টার্গেট ভেরিয়েবলের সাথে কোনো ভ্যালু নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে চেক করে দেখতে পারি। চলো x এর মানটা হচ্ছে 2, আমরা 2 বসিয়ে দিচ্ছি, সরি 3টা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2 × 3 + y সমান 15, অর্থাৎ y সমান 15 বিয়োগ 3 × 2 = 6, অর্থাৎ এই মানটা হলো 9। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল কোনটা ইভেন নাম্বার, বাট এখানে আমি পেয়েছি এটা একটা অড নাম্বার, সুতরাং এই অপশনটাও আমার বাদ চলে যাবে। আমরা চলে যাচ্ছি পরের অপশনটাতে, 3 × 3 + y = 15, অর্থাৎ y = 15 - 9। এটা করলে আমার আসছে 6। সো y হচ্ছে একটা কি নাম্বার? y হচ্ছে একটা ইভেন নাম্বার। সো ইওর অ্যান্সার ইজ ডি। সো ইওর অ্যান্সার ইজ ডি। আমরা এইভাবে মেইনলি টেস্ট করতে পারবো। দেখো আমরা কিন্তু শুরুতেই এই দুটো কিন্তু শুরুতেই বাদ দিয়ে দিয়েছিলাম একটা কারণে, যে টার্গেট ভেরিয়েবলের আগে সহগ আছে, এটা কখনোই মাস্ট হতে পারে না। আর এই দুটোকে আমি চেকের আওতায় এনে আমি দেখলাম সি নাম্বারটা চেক করলে মেলে না, ডি নাম্বারটা চেক করলে মিলে যায়। সো ইওর অ্যান্সার ইজ ডি। সো ইন দিস কেস আমরা এইভাবে অঙ্কগুলোকে সলভ করতে পারি। ক্লাসের এ পর্যায়ে আমরা শিখব প্রাইম নাম্বার এবং নন প্রাইম নাম্বার সম্পর্কে। আমরা আগে জানি যে প্রাইম নাম্বার কাকে বলে। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারের কেবলমাত্র 2টা উৎপাদক আছে। প্রাইম নাম্বার ইজ আ নাম্বার হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস। যে সকল নাম্বারের এক্স্যাক্টলি 2টো ফ্যাক্টর বা উৎপাদক থাকে তাকে আমরা প্রাইম নাম্বার বলি। যেমন ধরো আমরা 1কে কেন প্রাইম নাম্বার বলি না? 1 এই সংখ্যাটার কেবলমাত্র একটা ফ্যাক্টর আছে, এই কারণে আমরা কিন্তু 1কে প্রাইম নাম্বার বলি না। ঠিক একইভাবে আমরা কেন 3কে প্রাইম নাম্বার বলছি? কারণ 3-এর 2টা ফ্যাক্টর আছে, 1 আর 3। খেয়াল করো 4কে কেন আমরা প্রাইম নাম্বার বলছি না? কারণ 4-এর 3টা ফ্যাক্টর আছে, 1, 2 এবং 4। তার মানে প্রাইম নাম্বার হতে গেলে কেবলমাত্র 2টো ফ্যাক্টর ছাড়া আমরা কিন্তু তাকে প্রাইম নাম্বার বলছি না। অনেকে জিজ্ঞেস করেন যে 0 কি প্রাইম নাম্বার? দেখো ভাই, 0 একটা প্রাইম নাম্বার নয়, কারণ 0-র অসংখ্য ফ্যাক্টর আছে। কারণ 0কে যে কোনো নাম্বার দিয়েই ভাগ করা যায়। তো এই জন্য এর ইনফাইনাইট সংখ্যক ফ্যাক্টর থাকার কারণে আমরা কিন্তু 0কেও আমরা প্রাইম নাম্বার বলতে পারি না। আমরা প্রাইম নাম্বার রিলেটেড 5ম নাম্বার অঙ্কটা আমরা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছি। এখানে বলা আছে যে হাউ মেনি নাম্বারস, তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ, হাউ মেনি নাম্বারস আর বিটুইন 150 and 160 আর এ প্রাইম নাম্বার। 150 থেকে 160-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে? 150 থেকে 160-এর মধ্যে প্রাইম নাম্বার যেগুলো হবেই না একবারে, আমরা এক কথা বলতে পারি সকল জোড় সংখ্যা বাদ। দেখো, কারণ 2 বাদে আর কোনো জোড় সংখ্যাই প্রাইম নাম্বার নয়। সুতরাং 152, 150, 100 যেহেতু ইনক্লুসিভ বলেছে কি
বিটুইন বলেছে, তা 150 থেকে শুরু করো, 150, 152, 154, 156, 158, 160, এই 6টা সংখ্যাকে আমরা শুরুতেই বাদ দিয়ে দেবো, বিকজ এটা প্রাইম নাম্বার না। এরপরে আরও একটা জিনিস থাকছে, একমাত্র 5 বাদে আর কোনো সংখ্যার শেষের ডিজিট যার 5 আছে তারা কিন্তু কেউ প্রাইম নাম্বার না। যেমন 5 প্রাইম নাম্বার, কিন্তু 15 প্রাইম নাম্বার না, 25 প্রাইম নাম্বার না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 155 এই সংখ্যাটাও প্রাইম নাম্বার না, অর্থাৎ আমরা 60টা সংখ্যা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের শুধুমাত্র হিসাবের মধ্যে থাকছে 151, 153, 157 এবং 159। আমাদেরকে দেখতে হবে এর মধ্যে কোনো সংখ্যা যদি বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা কিন্তু প্রাইম নাম্বার আকারে যাচ্ছে না। যেমন ধরো 153 এই সংখ্যাটাকে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, সিমিলারলি 159 এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করতে পারো। এর মধ্যে শুধু 151 এবং 157-তে তোমরা কিন্তু কোনো সংখ্যা পাবে না যাকে তুমি ভাগ করতে পারো। সুতরাং আমরা 5 নাম্বার অঙ্কটাতে দেখছি যে আমার এই ক্ষেত্রে প্রাইম নাম্বার আছে 2টো। আমরা খুব ইজিলি কিন্তু অঙ্কটা সলভ করে ফেললাম। ঠিক একইভাবে আমরা 6 নাম্বার অঙ্কটা দেখছি। 6 নাম্বার অঙ্কটাতে বলেছে দ্য সাম অফ নন প্রাইম নাম্বার বিটুইন 40 and 50 নন ইনক্লুসিভ। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। নন ইনক্লুসিভ ইজ, নন ইনক্লুসিভ এটা কত আমাকে বের করতে হবে, কত থেকে কত, 40 থেকে 50। এই নন ইনক্লুসিভ কথার মানে হচ্ছে আমি 40কেও নেব না, আমি 50কেও নেব না। মাঝের যে সংখ্যাগুলো থাকবে যেগুলো নন প্রাইম নাম্বার সেই সংখ্যাগুলোর যোগফল কত। দেখো 41 প্রাইম নাম্বার, তো 42, 44, 45, 46, 48 এবং 49 এই সংখ্যাগুলো কিন্তু নন প্রাইম। আমরা এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দেব। আমরা দেখেছি যে এদেরকে যোগ করলে আমাদের রেজাল্ট কত আসে, আমাদের রেজাল্ট আসে 274। সো ইউর অ্যান্সার ইজ 274। তাহলে খুব ইজিলি কিন্তু এই অঙ্কগুলো করা যাচ্ছে, এখন মুখে মুখে করে ফেলছি আমরা, এবং খুব একটা বোর্ডের ব্যবহার বা খাতা কলমের ব্যবহার এই অঙ্কগুলোতে করার প্রয়োজন পড়ছে না। চলো আমরা পরের অঙ্কটাতে যাই। 7 নাম্বার, যেখানে বলেছে 1 থেকে 30-এর মধ্যে, তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ 1 থেকে 30-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব। দেখো 1 থেকে 10 এর মধ্যে প্রাইম নাম্বার আছে 4টা, 11 থেকে 20 এতেও আছে 4টা, 21 থেকে 30 এতেও আছে 4টা, 31 থেকে 40 এতেও আছে 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা, 31 থেকে 30-এ আছে 2টা। তারপরে দেখো 41 থেকে 50 এতে আছে 3টা, 51 থেকে 60 2টা, 61 থেকে 70 2টা, 71 থেকে 80 3টা, 81 থেকে 90 2টা, 91 থেকে 100 1টা। আমরা এই জিনিসটাকে মনে রাখি এইভাবে যে 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। আমরা একটা ক্লাসে ক্রস করেও বোঝানোর চেষ্টা করি। এর মানে হচ্ছে 1 থেকে 100-র মধ্যে কত প্রাইম নাম্বার আছে আমরা খুব ইজিলি বলে ফেলতে পারবো। এখন তোমাকে যে কোশ্চেনটা বলেছে যে 1 থেকে 30-এ প্রাইম নাম্বার কয়টা, আমরা বলবো 4 4 2 4 4 2 4 4 2 একটা ফুটবল খেলার খুব ভালো ফরমেশনও বটে। এই 4 4 2 মানে হচ্ছে 10টা, অর্থাৎ 1 থেকে 30-এর মধ্যে আমার প্রাইম নাম্বার আছে 10টা। আমরা খুব ইজিলি আমরা 3টা অঙ্ক শেষ করে ফেললাম। আমরা চলে যাচ্ছি এর পরের অংশটাতে, যেটা সম্পর্কে আমরা এর আগেও পড়েছি, আমরা এভারেজ অধ্যায়ে পড়েছি, সেটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। আমরা 2টো অঙ্ক দেখব কনজিকিউটিভ নাম্বারে। 8 নাম্বার অঙ্কটা, 8 নাম্বার অঙ্কটাতে বলেছে, দেখো তোমরা কিন্তু অলরেডি এই কথাটা এভারেজের ক্লাসে পড়ে আসছো। কনজিকিউটিভ নাম্বারের গড় কোথায় থাকে, গড় থাকে মিডিয়ানে। তাহলে আমরা বলবো দ্য মিডিয়ান, আমরা এটা সম্পর্কে জানি, তারপরও আমরা একটু লিখবো দ্য মিডিয়ান। দ্য মিডিয়ান, the median is considered as mean. In case of what? In case of consecutive number. অর্থাৎ consecutive নাম্বারের ক্ষেত্রে আমরা মিডিয়ানকেই বলি মিন, অর্থাৎ আমরা মধ্যককে বলি গড়।
তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা 8 নাম্বার অঙ্কটাতে যাব। 8 নাম্বার অঙ্কটা তোমরা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছ। 8 নাম্বার অঙ্কটাতে বলেছে দ্য সাম অফ কনজিকিউটিভ ইন্টিজার ইজ 35। পাঁচটা সংখ্যার যোগফল 35। পাঁচটা সংখ্যার যোগফল যদি 35 হয় তাহলে পাঁচটা সংখ্যার গড় হবে কত? 7। তাহলে 7 যদি তোমার গড় হয় 7 হবে, তাহলে তোমার মিডল মোস্ট অবজারভেশন, তার আগের নাম্বারগুলো 6 আর 5, পরেরগুলো 8 এবং 9। এখন আমাদেরকে প্রশ্ন করেছে হাউ মেনি আর প্রাইম নাম্বার, সেখানে কতগুলো প্রাইম নাম্বার আছে? আমরা দেখতে পাচ্ছি 5 একটা প্রাইম নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বার আছে এই ক্ষেত্রে দুটো, তাহলে 8-এর অ্যান্সারটা হচ্ছে 2। সো আমরা অঙ্কটা করে ফেলেছি 2। এবার আমরা 9 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। অলরেডি আমরা অঙ্কটা স্ক্রলে দেখতে পাচ্ছি। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে? দ্য অ্যারিথমেটিক মিন অফ 5 consecutive integer starting with p is q। p দিয়ে শুরু হওয়া 5টা consecutive ইন্টিজারের গড় হচ্ছে q। What is the arithmetic mean of 9 consecutive integer starting with p plus 2? p plus 2 দিয়ে শুরু হওয়া consecutive ইন্টিজারগুলোর গড় কত, এটা বার করতে হবে। তা p দিয়ে শুরু হওয়া 5টা consecutive ইন্টিজারগুলো কি কি? p plus 1, p plus 2, p plus 3, p plus 4। এর গড় হচ্ছে p plus 2, অর্থাৎ এটার মানটা হচ্ছে q। তাহলে দেখো, আমরা p plus 2 কে যদি q বলতে পারি, তাহলে p plus 2 দিয়ে শুরু হওয়া নাম্বারগুলোকে কি আমরা q দিয়ে শুরু করতে পারি কিনা? যেমন q plus 1, q plus 2, q plus 3, q plus 4, এমনি করে চলতে থাকবে। আমরা একটু আগাই, q plus 5, q plus 6, q plus 7, q plus 8। এই যে নন কনজিকিউটিভ ইন্টিজার, তার গড় কত? তার গড় নিশ্চয়ই মাঝখানে একটা, অর্থাৎ q plus 4। অর্থাৎ অ্যান্সারটা হয়ে গেল 4 plus q। সো ইওর অ্যান্সার ইজ প্লাস q। তো এই ছিল আমাদের মেইনলি কনজিকিউটিভ নাম্বার নিয়ে ডিলিং। আমরা কনজিকিউটিভ নাম্বার ডিল করার সময় অবশ্যই এই থিওরেমটা, এই করোলারিটা আমরা মনে রাখবো। এই করোলারিটা আমরা মনে রাখবো। করোলারি মানে হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা এই অনুসিদ্ধান্তটা মনে রেখে অঙ্কগুলো করার চেষ্টা করব। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অংশে যাব, সেটা হচ্ছে রেশিওনাল নাম্বার এবং ইরেশিওনাল নাম্বারের উপর। রেশিওনাল নাম্বার এবং ইরেশিওনাল নাম্বার, এই জিনিসটা আমরা এখন একটু পড়বো। চলো আমরা এই অংশটা একটু দেখে নিই। তো রেশিওনাল নাম্বার এবং ইরেশিওনাল নাম্বার পড়তে গেলে তোমরা জানো যে রেশিওনাল নাম্বার কি কি? রেশিওনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে? দেখো, রেশিওনাল নাম্বার হচ্ছে যে সকল নাম্বারকে ডাইরেক্ট কথা, মানে আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি, যে সকল সংখ্যাকে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এবং q এরা হচ্ছে সহমৌলিক। অর্থাৎ আমরা বলবো প্রাইম টু ইচ আদার, এই ধরনের সংখ্যাকে বলি সহমৌলিক সংখ্যা। হ্যাঁ, সহমৌলিক সংখ্যা, এবং যাদের মধ্যে এক ভিন্ন কোনো উৎপাদক নাই, এবং q এর মানটা হচ্ছে greater than equal to 1, greater than or equal to 1। যেমন আমি যদি বলি 6 কি? 6 একটা প্রাইম নাম্বার। কেন? কারণ হচ্ছে না, আমরা এটাকে লিখতে পারি 6/1 আকারে, এবং 6 এবং 1 এর মধ্যে এক ভিন্ন সাধারণ কোনো উৎপাদক নাই, তাহলে আমরা এটাকে বলছি এটা একটা রেশিওনাল নাম্বার। যদি আমি এখন সংখ্যাটাকে যদি বলি ভাই 2/3, হ্যাঁ 2/3ও একটা রেশিওনাল নাম্বার। আমরা যদি এরকম করে একটা 0.14 লিখি, দেখো এই 0.14 এই সংখ্যাটাকে লেখা যায় 14/100, অর্থাৎ ফাইনালি এটাকে লেখা যায় 7/50। তার মানে এটাও একটা রেশিওনাল নাম্বার। তাহলে ইরেশনাল নাম্বার কোনগুলো, এটা আমাদেরকে জানা দরকার। সবসময় আমি এখন একটা জিনিস লিখে দেবো, এটা তোমরা মনে রাখবে। ইরেশনাল নাম্বার হচ্ছে সেই সংখ্যাগুলো, অর্থাৎ দ্য ইরেশনাল নাম্বার। নাম্বারস আর কি ইরেশনাল নাম্বারগুলো কি? প্রথম হচ্ছে আমরা বলবো, আমি এটা বাংলায় বলে দিচ্ছি, অসীম দশমিক যা পৌনঃপুনিক নয়, অর্থাৎ যে সকল অসীম দশমিকগুলো পৌনঃপুনিক নয় সেগুলো একদম ইরেশনাল নাম্বার। নাম্বার 2, তারপরে নাম্বার 2 কোনগুলো? 2 হচ্ছে যদি
রুটের মধ্যে পূর্ণবর্গ বা ঘন বা অন্যান্য সংখ্যা না থাকে। তোমরা ছোটবেলায় পড়ে এসছো রুট টু একটা অমূলদ সংখ্যা। কারণ কি? কারণ রুটের মধ্যে টু, এই টু যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এটা একটা অমূলদ সংখ্যা হয়। যেমন পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেমন 1, 4, 9 এই সংখ্যাগুলোকে দেখো রুট করা যায়। দেখো টুকে কিন্তু তুমি রুট করতে পারো না। তেমনি করে তুমি যদি এইভাবে বলো যে স্যার তাহলে তো আপনার কথায় 16, এটা তো একটা রেশিওনাল নাম্বার, কারণ 16 রুট করা যায়। কিন্তু আমি যদি এটাকে কিউবিক রুট দিই তাহলেও কিন্তু আবার এটা একটা কেমন সংখ্যা হয়ে যাবে? এটা একটা এমন একটা সংখ্যা হয়ে যাবে যে সংখ্যাটা মানে রেশিওনাল না, ইরেশিওনাল হয়ে যাবে, কারণ 16 কিউবিক রুট আমরা ভাঙতে পারি না। এটা হচ্ছে এইটার কনসেপ্ট। আর আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ই এবং পাই, এই সংখ্যাগুলো কিন্তু আমার রেশিওনাল নাম্বার নয়, এগুলো কিন্তু আমার ইরেশিওনাল নাম্বার। এবার চলো আমরা 10 নম্বর অঙ্কটা সলভ করার কথা চেষ্টা করি। 10 নম্বর অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটাতে বলা হয়েছে, আমরা স্ক্রলে অলরেডি দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেশিওনাল নাম্বার। নিচের কোনটা রেশিওনাল নাম্বার, এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমরা অপশনগুলোতে যাই। অপশন এতে বলে আছে পাই, অপশন বিতে বলা আছে √2, অপশন সিতে বলা আছে 0.10110111 ... এবং ডি নাম্বারে বলা আছে 0.101010 ... খেয়াল করো, আমরা প্রথম অপশন পাই, এটাকে কি রেশিওনাল নাম্বার বলবো কিনা। দেখো আমাদের এখানে বলা আছে ই এবং পাই এরা কিন্তু মূলদ সংখ্যা নয়, তাহলে সেই অর্থে আমরা কিন্তু এই নাম্বারটাকে বাদ দিয়ে দিলাম। এবার আসো √2 কি একটা অমূলদ সংখ্যা না মূলদ সংখ্যা? খেয়াল করো, রুটের মধ্যে যদি কোনো পূর্ণবর্গ বা ঘন না থাকে তাহলে এরা কি হয় না? রেশিওনাল নাম্বার হয় না। তাহলে এই রুটের মধ্যে 2 আছে, 2 কিন্তু পূর্ণবর্গ নয়, সুতরাং এই নাম্বারটাও আমরা নিতে পারবো না। এবারে আসো এই অংশটুকু, আমরা বলেছি অসীম দশমিক যা পৌনকণিক নয়, পৌনকণিক হলে কিন্তু আমরা তাকে রেশিওনাল বলতাম। তো লক্ষ্য করো, এটাকে আমরা পৌনকণিক আকারেও প্রকাশ করতে পারছি না, কিন্তু এটা একটা অসীম দশমিক। বুঝলাম কিভাবে? কারণ এখানে ডট ডট টান আছে, এটাও কিন্তু অসীম দশমিক, কিন্তু খেয়াল করো এটা 101010 এই আকারে আছে, অর্থাৎ এটাকে আমরা পৌনকণিক আকারে লিখতে পারি। যখনই আমরা এটাকে পৌনকণিক আকারে লিখতে পারি তখন এটাকে আমরা বলতে পারি এটা একটা মূলদ সংখ্যা। সো ইউর অ্যান্সার ইজ ডি। এটাকে আমরা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। দিস ইজ দ্য কনসেপ্ট অফ রেশিওনাল অ্যান্ড ইরেশিওনাল। আমাদের একটা অঙ্ক দিয়েই কিন্তু আসলে এই অধ্যায়ের এই অংশটুকু খুবই ভালো বোঝা যাবে। আমরা ত্রয়োদশ ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এই ক্লাসের এই পর্যায়ে পড়ব মাল্টিপ্লিসিটি এবং ডিভিজিবিলিটি রুলস। আমরা মাল্টিপ্লিসিটি রুলসের আমরা 11 নম্বর অঙ্কটা দিয়ে আমরা মূলত শুরু করব। অঙ্কটাতে বলা আছে দ্য প্রোডাক্ট অফ 3 পজিটিভ ইন্টিজার ইজ 600। আমরা 3টা পজিটিভ ইন্টিজার ধরে নিলাম, একটা এক্স, একটা ওয়াই এবং একটা জেড। এই তিনটার গুণফল হচ্ছে 600। এবারে বলেছি ইফ ওয়ান ইন্টিজার ইজ 5, ধরো এর মধ্যে একটা ইন্টিজার হচ্ছে 5, তাহলে আমরা এক্স এর বদলে ধরলাম এটা হচ্ছে 5। যদি একটা ইন্টিজার 5 হয় তাহলে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ দ্য সাম অফ দ্য আদার টু। বাকি যে দুটো আছে ওয়াই আর জেড, এদের লিস্ট পসিবল সাম কত এটা আমাকে বের করতে হবে। একটু খেয়াল করো, এই দুটো সংখ্যার মান আসছে 600কে 5 দিয়ে ভাগ করলে হয় 120, অর্থাৎ ওয়াই জেড এর মান আসছে 120। এখন আমাকে যদি এই লিস্ট পসিবল সাম বা মিনিমাম সাম অফ ওয়াই প্লাস জেড পেতে হয়, তাহলে ওয়াই এবং জেড এর মান যতদূর সম্ভব মিনিমাম করা সম্ভব নিতে পারলে আমরা এটা মিনিমাম মান পাবো। দেখো 120, সেটাকে যদি মিনিমাম আকারে ভাঙি সেটাকে লেখা যায় 12 গুণ 10। দেখো এটা কিন্তু 60 গুণ 2ও লেখা যায়, তাহলে নাম্বার আসতো 60 যোগ 2 মানে 62। আর 12 গুণ 10 করায় দেখো একদম সর্বনিম্নভাবে ভাঙানোতে এর মানটাও কিন্তু সর্বনিম্ন চলে এসেছে। ইউর অ্যান্সার ইজ 22। তোমাদেরকে একটু বলবো যে ধরো দুটো সংখ্যার গুণফল যদি বলে 36, তাহলে এর সর্বনিম্ন মান কত হবে? 36কে সবচেয়ে কম ভাগে ভাঙাবো, 6 6 36। সো ইউর অ্যান্সার ইজ 12। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তোমরা এই ধরনের অঙ্কগুলো খুব ট্রাই করবে। চলো এবার আমরা 12 নম্বর অঙ্কটাতে চলে যাই। 12 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে, আমরা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছি, 12 নম্বর অঙ্কটাতে বলা আছে 3 ডিজিট অফ এ নাম্বার ইজ অ্যাড টু 11। 3টা ডিজিটের নাম্বার 3টা ডিজিটকে যোগ করলে আমরা পেয়ে গেলাম 11।
দ্য নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 5, অর্থাৎ নাম্বারটা যদি কমপ্লিটলি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর লাস্টের ডিজিট তোমরা জানো আইদার 5 হবে অথবা 0 হবে, আমরা আগেই বলে এসেছি। আচ্ছা, এরপরে বললো দ্য ফার্স্ট ডিজিট ইজ ডাবল দ্য সেকেন্ড ডিজিট। ফার্স্ট ডিজিটটা হচ্ছে সেকেন্ড ডিজিটের ডাবল। যদি আমার সেকেন্ড ডিজিটটা x হয় তাহলে আমার ফার্স্ট ডিজিটটা হবে 2x। এখন বললো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ 3 ডিজিট, এই তিনটা ডিজিটের গুণফল কত। তাহলে আমরা এই অঙ্কটাকে যদি একটু সলভ করি, এটা পাচ্ছি 3x + 5 = 11, অতএব 3x সমান পাচ্ছি 6, অর্থাৎ x এর মান পাচ্ছি 2। তাহলে এই ডিজিটগুলোর গুণফল হয়ে যাবে 4 × 2 × 5 অর্থাৎ 40। তোমরা বলতে পারো যে স্যার আপনি 0কে কেন কনসিডার করলেন না লাস্ট ডিজিট হিসাবে। দেখো, 0কে আমরা লাস্ট ডিজিট হিসাবে কনসিডার করছি না এই কারণে, যদি এই লাস্ট ডিজিটটা 0 হতো প্রথমত, তাহলে কিন্তু এর গুণফলটা 0 হয়ে যেত, আমার এই অঙ্কটা মিলতো না। আবার দেখো, এখানে যদি আমি এই যে দেখো এই জায়গাটাতে যদি 0 বসাতাম তাহলে 3x = 11, x এর মানটা আসতো 11/3। তোমরা তো জানো যে ডিজিট কখনো ভগ্নাংশ হয় না, এটা সবসময় পূর্ণ সংখ্যা হয়। এভাবে কিন্তু আমরা অঙ্কটা কিন্তু চাইলে করে আসতে পারি। এছাড়াও আর একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা খুব সহজ। তোমাকে বলছে তিনটা ডিজিটকে যোগ করতে হবে 11 এবং সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। লাস্টের ডিজিটটা যেহেতু 0 না, তাহলে লাস্টের ডিজিটটা 5। ফার্স্ট ডিজিট হচ্ছে সেকেন্ড ডিজিটের ডাবল, তার সেকেন্ড ডিজিটটা ধরো 1, ফার্স্ট ডিজিট 2। খেয়াল করে দেখো, 2, 1, 5 যোগ করলে 3, 5, 3, 8 হয়, অর্থাৎ যোগ করলে 11 হচ্ছে। তার মানে 215 এই মানটা হতে পারে না। ধরো আবার 5, সেকেন্ড ডিজিটটা 2, তাহলে ফার্স্ট ডিজিটটা হবে 4, 425, 4 আর 2 8, 8 5 13, 4 আর 2 6, 5 আর 6 11, অর্থাৎ এবার কিন্তু যোগ করলে 11 হচ্ছে। মানে এই ডিজিটটা হচ্ছে এটা, এবং এদেরকে গুণ করলে আমি ফাইনালি রেজাল্টটা পাচ্ছি 40। যে কোনো প্রসিডিউরে তুমি কিন্তু চাইলে এটা করতে পারো। আরও একটা প্রসিডিউর আছে, এই প্রসিডিউরটা খুবই খারাপ। তুমি যদি অপশনে যেগুলো দেখতেছো, যেহেতু এটা 5 দ্বারা বিভাজ্য, তাহলে এর মানগুলোকে 5 দ্বারা ভাগ করা যেতে হতে পারে। তার মানে একটু দেখো, অপশনে ছিল 27, 36, 39, 40, 63। এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যাই, এটা বাদে কোনো সংখ্যাই কিন্তু 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না। সো ইওর অ্যান্সার ইজ 40 অবভিয়াসলি। তবে এখানে যদি 5 দ্বারা ভাগ করা আরও কিছু সংখ্যা থাকতো তাহলে কিন্তু তুমি এই শর্টকাট প্রসেসে অঙ্ক করতে পারতে না। এই শর্টকাট প্রসেসে অঙ্ক না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা পরের রুলসে চলে যাব। 13 নম্বর অঙ্কে এবং 14 নম্বর অঙ্কে আমাদের অধ্যায়টা তাহলে শেষ হয়ে যাবে। 13 নম্বরে আমরা দেখছি, অঙ্কটাতে বলা আছে এ নাম্বার divided by a divisor leaves a remainder of 24. When the twice the original number is divided by the same divisor, the remainder is 11. What is the value of the divisor? তাহলে ডিভিজরের ভ্যালু কত, এটা বের করতে হবে। একটু খেয়াল করে দেখো, ইন দিস কেস আমরা যে কাজটা করি, যে ডিভিজরটা কিভাবে বার করব, এটা বার করার জন্য যে কাজটা করি, আমার এখানে একটা রিমাইন্ডার বলা আছে। শুরুতে বলছে যে কোনো একটা সংখ্যাকে কোনো একটা ডিভিজর দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা আসে, এর দ্বিগুণ মানকে ওই একই মান দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আরেকটা আসে। তো লক্ষ্য করো, শুরুতে যে রিমাইন্ডার সেটা নর্মাল রিমাইন্ডার ছিল, আর সেকেন্ড যে রিমাইন্ডার, সেই অপারেটেড যে রিমাইন্ডারটা, সেটাকে অপারেশন করা হয়েছে 2 দিয়ে। যেটাকে অপারেশন করা হয়েছে সেই রিমাইন্ডারটাকে মাইনাস করে দেবে, আর তাকে যেভাবে অপারেশন করা হয়েছে সেই মানটা প্রথম রিমাইন্ডারের সাথে অ্যাড করে দেবে। যখন এটা যদি দ্বিগুণের জায়গায় 3 গুণ হতো, আমি এখানে লিখতাম 3r1 - r2। এই জিনিসটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। তো প্রথম ক্ষেত্রে আমার নর্মাল সময় আমার রিমাইন্ডার ছিল 24, সো এটা হবে 2 × 24। আর দ্বিগুণ করার পর আমার রিমাইন্ডার এসছে কত, 11, তাহলে এখানে হচ্ছে 11। সো আমরা পেলাম 48 - 11, দ্যাট ইজ 37। এক্ষেত্রে আমার ডিভিজরটা চলে আসলো 37। আমরা একটু 14 নম্বর অঙ্কটা একটু দেখব। 14 নম্বর অঙ্কটা কিন্তু সেম, একই ফর্মুলায়। একটু লক্ষ্য করি, 2 numbers when divided by a certain divisor leaves a remainder of 271 and 159 respectively. মনে করো দুইটা সংখ্যা x এবং y, এই সংখ্যাকে একই ডিভিজর দিয়ে ভাগ করলে এর একটা রিমাইন্ডার আসে 271 এবং আরেকটা রিমাইন্ডার আসে 159। এটাকে আমি যদি বলি r1, তাহলে এটা হবে আমার r2। তাহলে এবারে বললো যে এই নাম্বার দুটোকে যোগ করলে, হ্যাঁ, ওই একই ডিভিজর দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার আসে ধরো r3। সেটার মান ওরা বলে দিয়েছে, ভাগ করলে আসে 147। আমার কাছে বলা হচ্ছে ডিভিজরটা কত। তো শুরুতে দেখো, আমরা কিন্তু আগেই বলেছি যে এই ডিভিজর বের করার একটা নিয়ম আছে। তুমি যেটাকে অপারেশন করেছো,
যেটা অপারেটেড রিমাইন্ডার সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে অপারেটেড রিমাইন্ডারটাকে আমি কিন্তু খুবই স্বাভাবিকভাবে R3 যেহেতু অপারেটেড সেটাকে আমরা মাইনাস করে দিয়েছি। আর বাকি যে ডিভিজারগুলো পেয়েছি সেই ডিভিজারটাকে যেভাবে অপারেট করা হয়েছে আমরা কিন্তু সেভাবে কিন্তু যোগ করে দেবো। তো এটাকে কীভাবে অপারেট করা হয়েছে, এটাকে R1 এবং R2 এটাকে যোগ করে এটাকে ডিভিজার করা হয়েছে। তার মানে R1 প্লাস R2 মাইনাস হবে R3। তাহলে R1 কত 271, R2 কত 159, R3 কত and obviously 147. So your answer is 283. ঠিক এইভাবে মেইনলি আমরা আমাদের অঙ্কগুলোকে করতে পারি। আমাদের নাম্বার প্রপার্টিজের অংশটুকু শেষ হলো। আমরা এর সাথে সাথে আমাদের ডিসক্রিট ম্যাথের অংশটুকুও শেষ হলো। আমরা পরবর্তী দুটো ক্লাসে আমাদের এমসিকিউ শেষ করে দেব এবং দুটো ক্লাসে আমরা পড়ব জিওমেট্রি। এবং প্রথমে আমরা পড়ব ওয়ান ডাইমেনশনাল জিওমেট্রি বা অ্যাঙ্গুলার ওয়ান ডাইমেনশনাল জিওমেট্রি, তারপরে আমরা পড়ব টু ডাইমেনশনাল জিওমেট্রি, তারপরে পড়ব থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি বা সলিড জিওমেট্রি। পরবর্তী অর্থাৎ 15তম ক্লাসে আমরা পড়ব কোঅর্ডিনেট জিওমেট্রি এবং অ্যাঙ্গুলার জিওমেট্রি তথা ট্রাইগোনোমেট্রি। অর্থাৎ আমরা 5টি জিওমেট্রির অধ্যায় দিয়ে আমরা পরবর্তী দুটো ক্লাস সাজিয়েছি। তোমাদেরকে জিওমেট্রি ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।